নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। তো দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2025 সালের কোশ্চেনগুলোর সেকেন্ড পার্ট আমরা সলভ করব। এর আগের দিন তোমরা অলরেডি ইউটিউব ভিডিও পেয়ে গেছো যে পার্ট 1-এর আমরা সলভ করেছিলাম। পার্ট 1 বলতে আমি বোঝাচ্ছি তিনটে ক্যাটাগরিতে কোশ্চেন হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। তো ক্যাটাগরি 1-এর 30টা কোশ্চেন আমি আগের দিন সলভ করে দিয়েছি তোমাদের। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। আজকে আমরা সলভ করব ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, সিরিয়াল নাম্বার 31 থেকে 35 কোশ্চেনের এবং 36 থেকে 40। তো ঠিক আছে, চলো আজকে আমরা যাই আজকে আমাদের প্রথম এমসিকিউতে। তো ক্যাটাগরি 2 আমরা সলভ করব। ক্যাটাগরি 2 এর প্যাটার্নটা আগের দিন বলেছিলাম, এখন আরেকবার তোমাদের বলে দিই। কোশ্চেন 31 থেকে 35 পর্যন্ত হচ্ছে ক্যাটাগরি 2। প্রত্যেকটা প্রশ্নের জন্য এখানে 2 নম্বর করে থাকবে। ক্যাটাগরি 1-এ ছিল 1 নম্বর করে, কিন্তু ক্যাটাগরি 2-তে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 2 নাম্বার এবং একটা করে উত্তর সঠিক। ক্যাটাগরি 1-এও তাই ছিল যে একটি করে অপশান ঠিক, এখানেও একটি করে অপশান ঠিক। এবং নেগেটিভ মার্কিংটা এখানে হয়ে গেছে হাফ করে। আগে নেগেটিভ মার্কিং কত ছিল? 1/4, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে হাফ যদি একটা ভুল করো, অর্থাৎ 4টে ভুল হলে 1 নম্বর কাটে যাবে। তো চলো আজকে আমি এগোই আমাদের এমসিকিউতে। তো দেখো, আজকে আমাদের প্রথম কোশ্চেন ক্যাটাগরি 2 থেকে। 10⁻20 photons of wavelength 660 ন্যানোমিটার, ন্যানোমিটার স্পেলিংটা একটু ভুল আছে, emitted per second from a lamp. The wattage of the lamp is, wattage of the lamp 4টে অপশান আছে। বাংলায় বলছি যে একটি বাতি প্রতি সেকেন্ডে 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 10⁻20টি ফোটন নির্গত করে। বাতির ওয়াটেজ কত হবে? প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু এখানে বলে দিয়েছে। প্লাঙ্ক কনস্ট্যান্ট আমরা জানি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কিন্তু প্যাটার্নটা এরকমই থাকে কোশ্চেনের। তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকটা বছরের কোশ্চেন ডাউনলোড করতে পারবে। সেখানে খুব সুন্দর করে সাজানো আছে, অথেন্টিক একদম প্রশ্নপত্র। তো এরকমই দেওয়া থাকে, ইংলিশ ভার্সান দেওয়া থাকে, তারপরে বেঙ্গলি ভার্সান থাকে, তারপরে অপশান থাকে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় বেঙ্গলি ভার্সানের ট্রান্সলেশনটা এমন হয়েছে না যে সেটা পড়ে ঠিকঠাক বুঝতে পারা যাচ্ছে না। তো ইংলিশ ভার্সান তো পড়তেই হবে। এবং তোমরা জানো যে জয়েন্টের প্রিপারেশানের জন্য বা যে কোনো এন্ট্রান্সের প্রিপারেশানের জন্য যে ভালো বইগুলো অ্যাভেলেবেল সবই কিন্তু ইংলিশ ভার্সানে অ্যাভেলেবেল। বাংলায় প্রিপারেশান নেওয়া খুবই টাফ এখানে। তো ইংলিশ ভার্সান তোমরা অবশ্যই কোশ্চেনটা পড়বে, পড়ে কিন্তু বাংলা পড়বে, কারণ বাংলায় ছোটোখাটো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো ঠিক আছে, আজকের আমি প্রশ্নটাতে আসি। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে একটা বাতি থেকে প্রতি সেকেন্ডে 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে 660 ন্যানোমিটার, এটা কি বলা আছে? এটা বলা আছে হচ্ছে ল্যামডা। এটা ল্যামডা বলা আছে। দাঁড়াও, পেনটার একটু মোটা করে নিই কালিটা। এটা ল্যামডা বলা আছে। তোমরা কোশ্চেনে এরকম করে মার্কিং করবে যে কি কি ডেটা বলা আছে। মানে আমরা যখন এমসিকিউ সলভ করি না, আমাদের কাজটা আমি বলি কোনো গোয়েন্দার মতো, শার্লক হোমসের মতো কিছু আমাদের ক্লু দেওয়া থাকে, সেই ক্লুগুলো হচ্ছে আমাদের ডেটা। এবং আমাদের না সেখানে অপরাধীকে বের করতে হয়, সেটা হচ্ছে কি চেয়েছে প্রশ্নে। তাহলে আমাদের এখানে খুব আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট যে প্রশ্নে কি বলা আছে আর প্রশ্নে কি চেয়েছে। তাদের মধ্যে লিঙ্কেজ হচ্ছে একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা যদি তুমি বুঝতে পারো তাহলেই তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পারবে। তো এখানে আমাদের ল্যামডা বলা আছে 660 ন্যানোমিটার। ঠিক আছে, 10⁻20টি ফোটন নির্গত হয় প্রতি সেকেন্ডে। মানে এটা কি আছে? নাম্বার অফ ফোটন, এন। তাহলে কোশ্চেনে বলা আছে এন হচ্ছে 10⁻20 এবং ল্যামডা বলা আছে 660 ন্যানোমিটার। প্লাঙ্ক ধ্রুবক বলা আছে। প্লাঙ্ক কনস্ট্যান্টকে আমরা কি লিখি? প্লাঙ্ক কনস্ট্যান্টকে লিখি এইচ। তার মানে এইচও আমাদের এখানে বলা আছে। ঠিক আছে, কি চেয়েছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের। বাতির ওয়াটেজ চেয়েছে। ওয়াটেজ মানে কি? ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে বাতিটি কত শক্তি নির্গত করে সেটা চেয়েছে। ঠিক আছে, তাহলে বাতির যদি আমরা ওয়াটেজ বের করি, বাতির ওয়াটেজ কি হবে? 1 সেকেন্ডে নির্গত শক্তি, 1 সেকেন্ডে নির্গত শক্তি মানে এমিটেড এনার্জি। এখন 1 সেকেন্ডে নির্গত শক্তি কত হবে? 1 সেকেন্ডে তুমি ভাবো যে 1 সেকেন্ডে কতগুলো ফোটন বেরোয়। 1 সেকেন্ডে বলা আছে এনটা ফোটন বেরোয়। প্রতিটা ফোটনের শক্তি কত?
প্রতিটা ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ করে, তাহলে 1 সেকেন্ডে নির্গত ফোটনের শক্তি কি হবে n ইন্টু এইচ নিউ। একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, এনটা ফোটন আছে, নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, এমিটেড পার সেকেন্ড হচ্ছে এন, তাহলে টোটাল এনার্জি যেটা 1 সেকেন্ডে এমিট হবে সেটা হচ্ছে কি এন এইচ নিউ। এবার দেখো নিউ মানে কি, এখানে কিন্তু কোশ্চেন আছে ল্যামডা, এখানে আছে নিউ, তাহলে নিউকে ল্যামডাতে কনভার্ট করতে হবে। আমরা জানি কি সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, তাহলে নিউ ইকুয়ালস টু কি হবে, নিউ ইকুয়ালস টু হবে সি বাই ল্যামডা। যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে আমরা পাবো এন এইচ সি বাই ল্যামডা, মানে নিউ এর জায়গায় আমরা বসালাম সি বাই ল্যামডা। এবার আমাদের এখানে কি জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে। দেখো এন এর ভ্যালু কি বলা আছে 10 টু দি পাওয়ার 20, তাহলে এটা হলো 10 টু দি পাওয়ার 20 ইন্টু এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, আমরা আমাদের মুখস্থ প্লাঙ্ক কনস্ট্যান্ট কিন্তু কোশ্চেনেও দিয়ে দিয়েছে, অসুবিধা নেই, আরো সুবিধা হলো 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু সি, সি তো স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে আলোর বেগ কত, এসআই এ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা তো আর পরীক্ষায় তোমাদের বলবে না, এটা মনে রাখতে হবে। ল্যামডা কত বলেছে 660 ন্যানোমিটার, ন্যানো মানে কি 10 টু দি পাওয়ার -9, তাহলে 660 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তো দেখো প্রথমেই আমরা এখানে দশমিকটা তুলে দিলাম, নিচে একটা 10 ধরে নিলাম, তার জন্যে 66 আর 660 কাটলো এলো 10। এবার দেখো 10 এর পাওয়ারটা ক্যালকুলেশন করে নিচ্ছি আমি, ঠিক আছে, উপর নিচে 10 এর পাওয়ারটা দেখো, এখানে আছে 10 টু দি পাওয়ার -34, 10 টু দি পাওয়ার -34, 20 20 আর 8 হচ্ছে 28, আর টু দি পাওয়ার -34 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, তাহলে ওপরে হচ্ছে কি 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ারগুলোকে ওপরে ক্যালকুলেশন করে নিলাম। নিচে কি আছে 10 টু দি পাওয়ার -9 আর 10 স্কোয়ার আছে এখানে, তার মানে কি 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে। দেখো তো 3 পড়ে আছে, ওপরে আছে কি 10 টু দি পাওয়ার -6, নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার -7, তাহলে কি হয়ে যাবে 3 ইন্টু 10, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 ইন্টু 10, 3 ইন্টু 10 মানে কত হচ্ছে তাহলে 30, ইউনিট কি হবে, ইউনিট হবে ওয়াট, তাহলে আমাদের অ্যান্সার কি হলো 30 ওয়াট। কোন অপশানে রয়েছে, অপশান এ, তাহলে অপশান এ হচ্ছে কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 2025-এর কোশ্চেন আমি যেটা অ্যানালিসিস করে দেখছি, 2025-এর কোশ্চেন কিন্তু যথেষ্ট সিম্পল কোশ্চেন ছিল, ঠিক আছে, তাহলে এটা আমরা সহজেই খুব সমাধান করতে পারলাম। কত নাম্বার ছিল, ক্যাটাগরি 1-এ 1 ছিল, এখানে কিন্তু হয়ে গেল 2, তাহলে এই উত্তরটা যদি সঠিক তোমরা করে দাও তোমরা পাবে কি 2 নাম্বার, তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। এবার চলো আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 32। কি বলেছে, বলেছে টেম্পারেচার অফ এ বডি থিটা ইজ স্লাইটলি মোর দ্যান দি টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং থিটা নট, বা থিটা নট, বা তোমরা বলতে পারো কি থিটা 0, ঠিক আছে। তো আমি ফার্স্ট লাইনটা পড়েই দেখো আমরা আইডেন্টিফাই কিন্তু করতে পারছি, একটা বডি টেম্পারেচার বলেছে এবং সারাউন্ডিং মানে হচ্ছে পারিপার্শ্ব, তার টেম্পারেচার বলেছে। তো এরকম কোথায় আছে, তোমরা পড়েছো তাপীয় বিকিরণে পড়েছো, ঠিক আছে, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, ঠিক তার আগে ছিল নিউটনস ল অফ কুলিং, ঠিক আছে। ইটস রেট অফ কুলিং আর ভার্সেস টেম্পারেচার অফ দ্য বডি থিটা ইজ প্লটেড, ইটস শেপ উড বি। তো আমাদের কি তাহলে আমাদের গ্রাফ আইডেন্টিফাই করতে বলেছে। দেখছো তোমরা গ্রাফ বা ফিগারগুলো কত ইম্পর্টেন্ট, গ্রাফিক্যাল কোশ্চেন দেখো আমরা অনেক পেয়েছি, কিন্তু প্রথম থেকে তোমরা ফলো করবে। তো বাংলায় দেখে নিই আমরা একবার, বস্তুর তাপমাত্রা বলেছে, পারিপার্শ্বিক তাপমাত্রা বলে দিয়েছে, উক্ত বস্তুটির তাপমাত্রা থিটা হলে তাপ ক্ষয়ের হার রেট অফ কুলিং আর, তার লেখচিত্রটা কোনটা হবে। এবার দেখো নিউটনস ল অফ কুলিং, নিউটনস ল অফ কুলিং আমরা কি জানি যে আর প্রপোর্শনাল টু রেট অফ কুলিং, সেটা প্রপোর্শনাল টু কি হয়, পারিপার্শ্বের সঙ্গে বস্তুর উষ্ণতার যেটা পার্থক্য সেটা হয়, তাহলে আর প্রপোর্শনাল টু হচ্ছে থিটা মাইনাস থিটা নট, ঠিক আছে। তাপীয় বিকিরণ ক্লাস 11 সেখান থেকে এই কোশ্চেনটা এসেছে, আর প্রপোর্শনাল টু থিটা মাইনাস থিটা নট। তাহলে যদি আমরা এখানে এটা ইকুয়েশন করি তাহলে আর ইকুয়ালস টু কি হবে, একটা কনস্ট্যান্ট ইনটু থিটা মাইনাস থিটা নট, ঠিক আছে। আমরা কনস্ট্যান্টটাকে ধরো তুলে দিলাম, তাহলে আর ইকুয়ালস টু কি লিখতে পারি, আর ইকুয়ালস টু কে থিটা মাইনাস কে থিটা নট। কিসের ইকুয়েশন এটা পাচ্ছ, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। দেখো আর থিটা গ্রাফ আছে, প্রতিটা রয়েছে আর থিটা গ্রাফ, আর ভার্সেস থিটা গ্রাফ। তাহলে এটা কেমন ইকুয়েশন হচ্ছে, এটা ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। দেখো এই টোটাল ইকুয়েশনটা কেমন হচ্ছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এই টার্মটা কি mx প্লাস এই টার্মটা কি সি। তাহলে এখানে ওয়াই ইন্টারসেপ্ট কি হচ্ছে তোমাদের, দেখো ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ,
ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ, সি সি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে থিটা নট। ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ, এমন গ্রাফ তুমি কোথায় পাচ্ছ? দেখো ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ, শুধুমাত্র এই গ্রাফটা, অপশান বি। দেখো এটাকে যদি বাড়াই ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ হবে, এই জায়গাটা ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ। আর কোনো গ্রাফে ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ নেই, শুধুমাত্র তোমরা এই সিটা আইডেন্টিফাই করে বলে দিতে পারবে যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কেউ যদি আরেকটু চেকিং করো তাহলে তোমরা স্লোপ দেখো, এম এক্স, এম হচ্ছে স্লোপ, এখানে স্লোপ কত? এখানে স্লোপ এম হচ্ছে কে, ঠিক আছে, এক্স সেটা হচ্ছে থিটা, ইন্টারসেপ্ট স্লোপ হচ্ছে কে, পজিটিভ স্লোপ মানে কি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ তৈরি করবে, ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল করবে। তো এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণও এটা মিলেছে, ওয়াই ইন্টারসেপ্টও মিলেছে। তাহলে তোমরা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন জানো, কোন ইকুয়েশন কেমন হলে স্ট্রেট লাইনটা দেখতে কেমন হয়, খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। মানে এই 4 নাম্বার এত সহজে আমাদের এসে গেল, দুটোই খুব সিম্পল কোশ্চেন ছিল। তাহলে কি তাপীয় বিকিরণ ভালো করে ওখানে পড়বে, নিউটনস ল অফ কুলিং, অ্যাবজর্পটিভ পাওয়ার, এমিটিভ পাওয়ার, এই এমিসিভ পাওয়ার, এইগুলো ভালো করে তোমরা দেখো, সেই জায়গা থেকে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। চলো এবার আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। দেখো তাহলে এটা নামিয়ে দিই একটু। দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, এ পিস অফ গ্রানাইট, ঠিক আছে, গ্রানাইট পাথর, এ পিস অফ গ্রানাইট ফ্লোটস অ্যাট দ্য ইন্টারফেস অফ মার্কারি অ্যান্ড ওয়াটার কন্টেন্ট ইন এ বিকার। নিচে মার্কারি আছে, ওপরে ওয়াটার আছে, এটা মার্কারি এটা ওয়াটার, সেখানে একটা গ্রানাইট ফ্লোট করছে। ইফ দ্য ডেন্সিটিস অফ গ্রানাইট, ওয়াটার অ্যান্ড মার্কারি আর রো 1 রো 2 রেসপেক্টিভলি। চলো আমরা হচ্ছে যে ডেন্সিটিগুলো বলেছে সেই ডেন্সিটিগুলোকে আমরা এখানে লিখে নিই, ঠিক আছে। তো কি বলেছে যে ডেন্সিটি অফ গ্রানাইটের ডেন্সিটি হচ্ছে রো, এটা হচ্ছে গ্রানাইটটা, তার ডেন্সিটি হচ্ছে রো। ওয়াটারের ডেন্সিটি কি বলেছে, ওয়াটারের ডেন্সিটি হচ্ছে রো 1 ওয়াটারের ডেন্সিটি, আর কি বলেছে মার্কারির ডেন্সিটি হচ্ছে রো 2। তিনটের ঘনত্ব বলে দিয়েছে, গ্রানাইটের ঘনত্ব বলেছে রো, জলের ঘনত্ব বলেছে রো 1 এবং পারদের ঘনত্ব বলেছে রো 2। বাংলাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। The ratio of the volume of the granite in water to the volume of granite in mercury is, মানে গ্রানাইটের দেখো কিছুটা অংশ জলে আছে, গ্রানাইটের কিছুটা অংশ পারদে আছে, এইভাবে গ্রানাইটটা ভাসছে। তো এই দুটো রেশিও চেয়েছে, ঠিক আছে। তো এই দুটো রেশিও করলে আমরা ধরে নিচ্ছি গ্রানাইটের যে অংশটা ওয়াটারে আছে তার আয়তন হচ্ছে V1, আর গ্রানাইটের যে অংশটা মার্কারিতে আছে তার আয়তন হচ্ছে V2। তাহলে গ্রানাইটটার টোটাল ভলিউম কত, টোটাল আয়তন কত, V1 প্লাস V2। তাহলে গ্রানাইটের V1 ভলিউম হচ্ছে ওয়াটারে আছে, V2 ভলিউম হচ্ছে মার্কারিতে আছে, টোটাল ভলিউম কি V1 প্লাস V2। এবার এখানে থিওরিটা কোথায়, এটা কোথা থেকে আসছে, এটা কোশ্চেনটা কোথা থেকে এসেছে, হাইড্রোস্ট্যাটিক্স থেকে এসেছে, উৎস্থিতিবিদ্যা। তোমরা ক্লাস 11-এ না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক সময় করছো উৎস্থিতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ছো না, কারণ উৎস্থিতিবিদ্যা চ্যাপ্টারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফার্স্ট সেম থেকে বাদ দিয়েছে। বইয়ের নিচে লেখা আছে চ্যাপ্টারের নিচে যে এই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের বোর্ডের অন্তর্ভুক্ত নয়, তোমরা এটা ভালো করে পড়ছো না। কিন্তু তোমরা দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে রয়েছে এবং কোশ্চেন আসছে, কিন্তু চ্যাপ্টারটি আশা করবো মন দিয়ে তোমরা পড়বে। তো এখানে থিওরিটা ফিজিক্সের কোথায় লুকিয়ে আছে, এই প্রবলেমটা যে আমরা সলভ করব, আমাদের কি বলেছে যে দুটো ভলিউমের অনুপাত। তাহলে একটা বস্তু যখন কোনো তরলে ভাসে, ঠিক আছে, তখন কি কাজ করে, কেন ভাসে, প্লবতার জন্য, বুয়েন্সি। তাহলে কি হয়, তার ওয়েটটা আর বুয়েন্সিটা হচ্ছে ইকুয়াল হয়, ঠিক আছে। এখানে ক্যাচ লাইনটা এটা কষবো কি করে, মেল লাইনটাই হচ্ছে বস্তুর ওজন মানে হচ্ছে ওয়েট, সেটা ইকুয়াল টু কি হচ্ছে প্লবতা মানে বুয়েন্সি, ঠিক আছে। ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু হচ্ছে আপওয়ার্ড ফোর্স। এবার দেখো এইখানেই হয়ে যাবে ক্যালকুলেশন। বস্তুটার ওজন কি হবে, বস্তুর ওজন কি হয়, ডব্লিউ ইকুয়ালস টু কি হয় mg, এম ইকুয়ালস টু কি হয় রো ইন্টু ভি, যেখানে হচ্ছে রো ডেন্সিটি, তাই তো। আমি এইখানেই লিখে দিচ্ছি, না হলে এই জায়গা কম আছে। তুমি দেখো না বস্তুর ওজন ডব্লিউ ইকুয়ালস টু কি হয় mg, আবার ঘনত্ব রো ইকুয়ালস টু কি হয় m/v, মানে m ইকুয়ালস টু কি পুট করতে পারি কি ভি রো, তার সঙ্গে কি জি মাল্টিপ্লাই। তাহলে এখানে ওয়েট কত হবে, বস্তুর এখানে আয়তন কত, বস্তুর আয়তন হচ্ছে V1 প্লাস V2। তাহলে বস্তুর ওজন এখানে কি হবে, বস্তুর ওজন হবে V1 প্লাস V2 ইন্টু বস্তুর ঘনত্ব কত রো ইন্টু হচ্ছে জি, সমান
এবার হচ্ছে ডান দিকে কি লিখতে হবে আমাদের? ডান দিকে লিখতে হবে কি? প্লবতা। ঠিক আছে, ডান দিকে লিখতে হবে প্লবতা। এবার প্লবতা দেখো দুটো পার্টে এখানে বুয়েন্সি ভাগ আছে, একটা হচ্ছে ওয়াটারের প্লবতা বুয়েন্সি এবং আরেকটা হচ্ছে মার্কারি। এখন জলের প্লবতা কি হবে? প্লবতা তোমরা জানো আর্কিমিডিসের প্রিন্সিপাল, যে সম আয়তন তরলের ওজন। তো জল কত প্লবক বল প্রয়োগ করবে? V1, যে অংশটা জলে আছে, জলের ঘনত্ব ρ1 ইন্টু জি, তাহলে জলে প্লবতা হচ্ছে V1 ρ1g। একইভাবে পারদে প্লবতা কত হবে মার্কারিতে? V2 ρ2g। তাহলে এই হলো আমাদের ইকুয়েশন। আমরা কি করলাম? আমরা করলাম একদিকে হচ্ছে আমাদের রয়েছে বস্তুর ওজন, আর একদিকে রয়েছে দুটো পার্টে প্লবতা, একটা জলের প্লবতা প্লাস একটা হচ্ছে কি পারদের প্লবতা। দেখো দুদিকে জি গুলো সব কেটে যাচ্ছে, 3টে জি কেটে গেল। এবার কি চেয়েছে এখানে? চেয়েছে V1 আর V2 রেশিও। তাহলে আমরা কি করি? সব V1 গুলোকে একদিকে নিয়ে আসি আর V2 গুলোকে আর একদিকে নিয়ে যাই। যদি V1 গুলোকে সব একদিকে নিয়ে আসি, দেখো V1 এখানে ব্র্যাকেট তুললে এখানে থাকতো কি V1 এর গায়ে রো, ওদিকে দেখো V1 এর গায়ে আছে ρ1, তাহলে বাঁ দিকে নিয়ে এলে কি হয়ে যাবে? V1 ইন্টু রো মাইনাস ρ1, তাই না? V2 গুলোকে ডান দিকে লিখছি, V2 এর গায়ে ডান দিকে ছিল ρ2, লিখে দিই। এই V2টা ওদিকে গেলে হয়ে যেত কি? মাইনাস রো। ব্যাস হয়ে গেছে, আমাদের সলভ হয়ে গেছে। তাহলে V1 বাই V2 যদি এখান থেকে করো, দেখো V1 বাই V2, এই পার্টিকুলার স্টেপটাতে স্টুডেন্টদের আমি খুব কিন্তু ভুল করতে দেখি। V1 এর সঙ্গে কি গুণ আছে? রো মাইনাস ρ1, তাহলে V1 এর উল্টো দিকে হবে কিন্তু রো মাইনাস ρ1। ছেলেরা না তাড়াতাড়ি করতে গিয়ে এটা গায়ে লিখে ফেলে। ক্রস মাল্টিপ্লাই করে তোমরা কিন্তু চেকিং করে নেবে, যখনই এরকম কোনো গুণ থেকে তোমরা রেশিওতে যাবে একবার কিন্তু বাড়তি চেকিং করবে। V2 এর সঙ্গে কে মাল্টিপ্লাই আছে? ρ2 মাইনাস ρ1, তাহলে ρ2 মাইনাস ρ1 বসবে এখানে। তাহলে রেশিওটা কি হলো? ρ2 মাইনাস ρ1 বাই রো মাইনাস ρ1। আচ্ছা, তাহলে এখানে দেখো চেয়েছে কি? V1 বাই V2, যেটা হচ্ছে কি ρ2 মাইনাস ρ1 না, এটা ভুল লিখলাম। ρ2 মাইনাস এটা রো হবে, ঠিক আছে, এটা ρ2, এটা হবে না, হ্যাঁ ρ2 মাইনাস রো, এই যে ρ2 মাইনাস রো আছে V2 উল্টো দিকে। তাহলে ρ2 মাইনাস রো বাই রো মাইনাস ρ1। কোন অপশানে তোমরা দেখতে পাচ্ছ? অপশান এ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি? অপশান এ। ঠিক আছে, কোথা থেকে এই কোশ্চেনটা হলো? উৎস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স। এবার চলো আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার কি? 34। ঠিক আছে, এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? তাপ থেকে রয়েছে এটা। বলেছে দি অ্যাপারেন্ট কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন, অফ এ লিকুইড when heated in a copper vessel is C। তার মানে আপেক্ষিক আপাত প্রসারণ গুণাঙ্কটা বলে দিয়েছে। and when heated in a silver vessel is S, if A is linear coefficient of expansion of copper, then linear coefficient of expansion of silver is। আচ্ছা, বাংলাটাও দেখে নিই চলো। একটি তামার পাত্রকে উত্তপ্ত করলে সেখানে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হয় C, এবং একটি রূপার পাত্রে করলে তা হয় S। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি হয় A, তাহলে রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? দুটো এখানে ইকুয়েশন আমাদের লাগবে, সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তার মধ্যে রিলেশন, এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে রিলেশন। আমরা জানি এগুলো হচ্ছে একদম ক্লাস 10 লেভেলের এগুলো একদম। আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি সম্পর্ক? আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আমি এখানে লিখছি, সেটা গামা ইকুয়াস টু, গামা কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গামা ইকুয়াস টু কি হয়? গামা ড্যাশ প্লাস হচ্ছে গামা জি। গামা ইকুয়াস টু গামা ড্যাশ প্লাস গামা জি। গামা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা ড্যাশ হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা জি হচ্ছে যে পাত্রে আছে তার প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই ইকুয়েশনটা এবার তামার ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, কপারের ক্ষেত্রে ধরো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তো তরলের নিজস্ব ধর্ম, এটা পড়েছো ক্লাস 10 থেকেই পড়ে আসছো তোমরা। তাহলে গামাটা কিন্তু সেমই থাকবে। তাহলে তামার পাত্রে ইকুয়েশনটা হবে গামা ইকুয়ালস টু গামা ড্যাশ, মানে হচ্ছে তামার পাত্রে তরলটির আপাত প্রসারণ গুণাঙ্ক। সেটা কোশ্চেনে কি বলেছে? তামার পাত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক বলেছে C,
তাহলে গামা ড্যাশটা আমাদের কি হবে, গামা ড্যাশটা আমাদের হবে কি সি প্লাস গামা জি হচ্ছে তামার পাত্রটার আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটাকে আমরা লিখছি ধরি গামা সিইউ ফর কপার। তাহলে এটা কি হলো, এটা হলো তামার পাত্রে ইকুয়েশনটা, ঠিক আছে। এবার আরেকটা কি বলা আছে, রূপার পাত্রে ইকুয়েশন বলা আছে। যদি রূপার পাত্রে আমরা ইকুয়েশন করি, এইখানেই করছি, ধরো জায়গা নষ্ট করে লাভ নেই, সীমিত জায়গা আমাদের এখানে। গামা ইকুয়ালস টু গামা ড্যাশ, তুমি দেখো রূপার পাত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক কত বলেছে, এস বলেছে, তাহলে গামা ড্যাশটা আমাদের কোশ্চেনে কি, সেটা হচ্ছে এস প্লাস তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছে এ, আর রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে সেটা চেয়েছে, ঠিক আছে। ধরছি যে রূপার আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা সিলভারের জন্য করলাম হচ্ছে এজি, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা কি করলাম, আপাত প্রসারণ গুণাঙ্ক দিয়ে আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দিয়ে আমরা ইকুয়েশনটা করে নিলাম। কপারের ক্ষেত্রে হলো গামা ইকুয়ালস টু সি প্লাস গামা সিইউ, আর রূপার ক্ষেত্রে হলো গামা ইকুয়ালস টু এস প্লাস গামা এজি। এবার যেহেতু আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে, আমরা কি জানি যে, এটা একটু মোটা করে নিই, আমরা জানি গামা ইকুয়ালস টু কি হয়, 3 আলফা হয়। এটাও মাধ্যমিক থেকে তোমরা পড়ে আসছো, আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে 3 গুণ। তো সেটাকে যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাবে, দেখো এই ইকুয়েশনটা হয়ে যাবে গামা ইকুয়ালস টু সি প্লাস 3 ইন্টু কপারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দেখো কপারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছে এ, তাহলে গামা ইকুয়ালস টু সি প্লাস 3a, এই একটা ইকুয়েশন আমরা এখানে পাবো, গামা ইকুয়ালস টু সি প্লাস 3a। এখানে ধরো চেয়েছে রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আমরা জানি না, ধরো রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা ধরলাম আলফা, তাহলে গামা ইকুয়ালস টু এস প্লাস 3 আলফা। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার জাস্ট এইটাকে আমাদের সলভ করতে হবে। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এটা, ঠিক আছে। আমাদের এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে হচ্ছে আলফা বের করতে হবে। গামাটা তো সেম, তাহলে দুটো ইকুয়েশন থেকে এই যে ইকুয়েশনটা পেলাম আর ওখানে যে ইকুয়েশন পেলাম, সেখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে আমি বাঁ দিকে লিখছি কারণ আলফা বের করব। তাহলে এস প্লাস 3 আলফা ওখান থেকে নিলাম, এখান থেকে কি পাচ্ছি, সি প্লাস 3a ইকুয়ালস টু সি প্লাস 3a। তাহলে দেখো আলফা ইকুয়ালস টু কি হবে, এটাকে শুধু সাজিয়ে নেওয়া, আমাদের সলভ হয়ে গেছে। সি প্লাস 3a আগে থেকেই ছিল, এস ওদিকে গেল, এসটা মাইনাস হয়ে গেল, আলফার গায়ে 3 ছিল সেটা নিচে চলে এলো, তাহলে বাই 3। খুবই সহজ ছিল এটাও। তাহলে আলফা ইকুয়ালস টু কি, সি প্লাস 3a মাইনাস এস বাই 3। কোন অপশানে এটা রয়েছে, এটা রয়েছে দেখো অপশান বি, এটা রয়েছে দেখো তোমরা অপশান বি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি অপশান বি, ঠিক আছে। আমরা তিনটে কিন্তু খুব সহজ উত্তর পেলাম, এবং তিনটের প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে উত্তর দিতে পারতে বা পারো, তাহলে কত পেতে, 2 করে আছে, পেতে 6। নেক্সট ধরো কোশ্চেন 35। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, কোনো ওয়েভ থেকে এখানে কিন্তু এসেছে, ওয়েভের ইকুয়েশন চলে এসেছে, ঠিক আছে। বলেছে দি ইকুয়েশন অফ এ স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ কাকে বলে, স্থানু তরঙ্গ, যেটা এগোয় না পিছোয় না একই জায়গায় থাকে। সেখানে কি থাকে, নোড থাকে, অ্যান্টি নোড থাকে, লুপ থাকে। তো যদি স্থানু তরঙ্গে তোমাদের প্রবলেম হয় বলবে, আমি স্থানু তরঙ্গের নিচে কমেন্টে লিখবে, আমি স্থানু তরঙ্গের জন্য একটা আলাদা ক্লাস পরে করিয়ে দেবো ওয়েভ সিরিজে। তো the equation of a stationary wave along a straight string is given by y equals to 5 sin pi by x pi x by 3 into cos 40 pi t। একটা ইকুয়েশন বলে দিয়েছে স্থানু তরঙ্গের, ঠিক আছে। x এবং y এর একক বলে দিয়েছে, x আর y এর ইউনিট হচ্ছে, x হচ্ছে সেন্টিমিটারে মেপেছে এবং t হচ্ছে কি সেকেন্ডে মেপেছে। তারটির ওপর দুটো পাশাপাশি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। এবার দেখো এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা প্রথমে তোমাদের চিনতে হবে যে স্থানু তরঙ্গের ইকুয়েশন কেমন হয়, ঠিক আছে। তো স্থানু তরঙ্গের ইকুয়েশনে দেখো y ইকুয়ালস টু, এইটা দেখো ওমেগা টি টার্ম, এইটা ওমেগা টি টার্ম, তাহলে এইটা হচ্ছে আমাদের ওমেগা, এটা হচ্ছে টি, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের আইডেন্টিফাই করতে হবে অ্যামপ্লিটিউড টার্ম কোথায় আছে, যেটা ওমেগা টি টার্ম আছে তার গায়ে, সেই কসটার গায়ে যেটা থাকে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে এখানে এই যে আমাদের বলেছে যে স্টেশনারি ওয়েভটা, তার অ্যামপ্লিটিউড কোনটা, তার অ্যামপ্লিটিউড হচ্ছে এটা, অ্যামপ্লিটিউড মানে বাংলায় হচ্ছে বিস্তার, তার বিস্তার হচ্ছে এটা।
এবার চেয়েছে কি আমাদের, দেখো চেয়েছে হচ্ছে নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দুতে কি হয়, অ্যামপ্লিটিউড 0 হয়। তো আমরা কি এই অ্যামপ্লিটিউডটাকে 0 করব। 0 করে দেখো এক্স এর যে ভ্যালু পাবো সেটা অ্যান্সার। এক্স এর তোমরা জানো মাল্টিপল অনেকগুলো আমরা ভ্যালু পাবো। এখানে যে অ্যামপ্লিটিউডটা আছে, অ্যামপ্লিটিউডটা ফাংশন অফ এক্স, ডিস্টেন্সের ফাংশন। আর স্থান তরঙ্গে তোমরা জানো এটাই হয়, বিভিন্ন ডিস্টেন্সে হচ্ছে বিভিন্ন রকমের অ্যামপ্লিটিউড হয়। তো আমরা অ্যামপ্লিটিউডটা 0 করবো। অ্যামপ্লিটিউড যদি 0 করি স্থান তরঙ্গের জন্য, তাহলে কি হচ্ছে, অ্যামপ্লিটিউড ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। অ্যামপ্লিটিউড যদি আমরা 0 করি তাহলে এর সঙ্গে এই যে সাইন টার্মটা আছে সেটা 0 হবে। তাহলে অতএব কি হবে আমাদের, অতএব হবে যে সাইন পাই এক্স বাই 3 ইকুয়ালস টু 0। তাহলে যেখানে যেখানে নোট পেলাম, যেখানে যেখানে নিস্পন্দ বিন্দু পেলাম, সেখানে সেখানে কি হলো, সাইন টার্মটা হয়ে গেল 0 সেখানে সেখানে। এবার সাইন কোথায় কোথায় 0 হয়, কোঅর্ডিনেট সিস্টেমে দেখো, আমি কিন্তু ছেলেদের এইভাবেই বোঝাই। কোঅর্ডিনেট সিস্টেমে দেখো কোথায় কোথায় সাইন 0 হয়। সাইন 0 হয় এই জায়গাটাতে, সাইন 0 হয়, সাইন 0 0, সাইন 180 0। তার মানে তুমি কি পাবে, সাইন 0 হচ্ছে 0, পাই বাই 2 পাই বাই 2, সাইন 2 পাই বাই 2 0, সাইন 4 পাই বাই 2 0, সাইন 6 পাই বাই 2 0, সাইন 8 পাই বাই 2 0। মানে পাই বাই 2 এর জোড় গুণিতকগুলোতে, ইভেন ইন্টিজারগুলোতে তোমরা পাবে কি, সাইনের ভ্যালু 0। তাহলে সাইনের ভ্যালু যদি 0 হয় তাহলে অ্যাঙ্গেলটা কত হয়, কোন অ্যাঙ্গেলটা পেলে আমরা সাইনের ভ্যালু 0 করতে পারি, সেটা হচ্ছে হলো পাই এক্স বাই 3 সমান কি পাই বাই 2 এর জোড় গুণিতক। জোড় গুণিতককে আমরা কি লিখি, 2n লিখি। তাহলে পাই এক্স বাই 3 হয়ে গেল 2n ইন্টু পাই বাই 2। কেন হলো বলে দিলাম, যে এই দুটো জায়গাতে 0 হয় সেই জন্য হয়েছে। এন কি, এন হচ্ছে 0 1 2 3, ঠিক আছে, 0 অর এনি পজিটিভ ইন্টিজার এন এর ভ্যালু। তাহলে এখানে এক্স এর ভ্যালু জাস্ট আমাদের বের করতে হবে। এখানে কি হলো, পাই পাই কেটে গেল এখানে, ঠিক আছে, 2 2ও কেটে দিতে পারো, 2 আর 2ও কেটে গেল। তাহলে এখানে আমি সাইডে করছি জিনিসটা। তাহলে এক্স ইকুয়ালস টু কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু হচ্ছে 3n, এক্স ইকুয়ালস টু হচ্ছে 3n। এখন n এর যদি ভ্যালুগুলো বসাও, n এর ভ্যালু কি 0 1 2 3, ঠিক আছে, 0 আর এনি পজিটিভ ইন্টিজার। যদি n 0 বসাই তাহলে x এর ভ্যালু হবে 0, n যদি 1 বসাই তাহলে ভ্যালু হবে 3, যদি 2 বসাই হবে 6 অ্যান্ড ডট ডট ডট। এই জায়গাগুলোতে আমরা পাবো কি, এই জায়গাগুলোতে আমরা পাবো নিস্পন্দ বিন্দু বা নোড পাবো। তাহলে পাশাপাশি দুটো নোডের মধ্যে দূরত্ব কত, তাহলে ডেল্টা এক্স, পাশাপাশি দুটো নোডের মধ্যে দূরত্ব 3 মাইনাস 0 ইকুয়ালস টু 0, অথবা 6 মাইনাস 3 ইকুয়ালস টু 3। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে, এখানে 0 লিখে ফেললাম আবার, 3 মাইনাস 0 ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে পরপর দুটো নোডের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 3 সেন্টিমিটার। আর এই অঙ্কগুলো আমরা করছি কিভাবে, আমরা কিন্তু স্থানু তরঙ্গের মানে গাণিতিক যে বিশ্লেষণটা আছে, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, সেটা আমরা জানি যে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস কিভাবে করে স্টেশনারি ওয়েভের, সেই টেকনিকে কিন্তু এটা সলভ হচ্ছে। মানে তোমরা অনেকে ভাবো না যে আমরা এমসিকিউ ফিজিক্সে সলভ করবো বা সলভ করতে গিয়ে আটকেও যায়। তোমাদের কি থাকে স্যারেদের কাছে, যে স্যার তাড়াতাড়ি আমাকে একটু ফর্মুলাটা শিখিয়ে দিন, আমি অঙ্ক করে নেবো, থিওরি আমি খুব একটা পড়বো না। এখানেই কিন্তু গলদ এমসিকিউ এ। এমসিকিউ, এই যে এমসিকিউগুলো বানানো হয়েছে না, এগুলো বানানো হয়েছে যে টেকনিকে আমরা থিওরিটা অ্যানালিসিস করি, সেই ভিতরের টেকনিক থেকে, সেই ভিতরের পার্ট থেকে এগুলো বানানো হয়েছে, ঠিক আছে। ফলে থিওরিটিক্যাল জায়গাগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এমসিকিউ করার আগে। চলো আমরা পেয়ে গেলাম তাহলে আরেকটা প্রশ্নের উত্তর। এরপর আমরা যাই আমাদের নেক্সট পার্টে। তাহলে ক্যাটাগরি 2 কিন্তু আমাদের সলভ হয়ে গেল। ক্যাটাগরি 2তে কত করে মার্কস ছিল, 2 নাম্বার করেছিল প্রত্যেকটা কোশ্চেনে, 5টা কোশ্চেন আমরা করতে পেরে গেছি, তার মানে 10 আমরা পেয়ে গেছি। এরপর ক্যাটাগরি 3, ক্যাটাগরি 3 এর না প্যাটার্নটা একটু অন্য রকমের। এটা কিন্তু নিটে নেই, এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেই আছে। এখানে কিন্তু মাল্টিপল রাইট অ্যান্সার আছে, ঠিক আছে। আমরা অন্য জায়গায় কি করছিলাম, যে সিঙ্গেল রাইট অ্যান্সার হচ্ছিল, আমাদের একটাই সঠিক উত্তর হচ্ছিল, কিন্তু এখানে একাধিক সঠিক উত্তর থাকতে পারে। এবং যদি মানে একাধিক সঠিক উত্তর ঠিকঠাক করেই তুমি দাও তাহলে 2 নাম্বার পাবে, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এইটা একটু আমি আলাদা করে বলে দিচ্ছি, দেখো, নো নেগেটিভ মার্ক। এইটার একটা অ্যাডভান্টেজ কিন্তু তোমরা নিতে পারো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। তোমরা এই ক্যাটাগরি 3 36 থেকে 40 নাম্বার প্রশ্নের উত্তর যদি নাও পারো, আন্দাজে একটা দাগ মেরে এসো, কারণ এটাই তোমার নেগেটিভের কোনো ভয়ই নেই, তোমার নেগেটিভ মার্কস এখানে নেই। তাহলে এগুলো ছেড়ে আসবে না কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। ক্যাটাগরি 3 এর কোশ্চেন তোমরা খুঁজবে যেখানে থাকবে, মানে 36 থেকে 40 নাও হতে পারে সিরিয়াল নাম্বারে। তো ক্যাটাগরি 3 যেখানে থাকবে সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের একটা করে উত্তর তোমরা দিয়ে আসবে। ধরো ক্যাটাগরি 3টা কেমন, যে এ বি সি ডি 4টে অপশান, ধরো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ,
বি আর ডি ধরো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ধরো তুমি উত্তর দিলে শুধু এ তুমি উত্তর দিয়ে এসেছো, তাহলে তুমি কত পাবে? 3টে ঠিক হলে পেতো 2, তাহলে একটা ঠিক হয়েছে, তুমি পাবে কি 2-এর 3 মার্কস। তোমার একটা বন্ধু ধরো এ দাগ দিয়েছে আর বি দাগ দিয়ে এসেছে, সে কত পাবে? সে পাবে 2-এর 3 ইন্টু 2, তার মানে সে পাবে কি 4-এর 3 নাম্বার পাবে সে, দুটো ঠিক করলে। কেউ 3টে ঠিক করলে তবে সে কিন্তু 2 নাম্বার পাবে। যদি কেউ এমন অ্যান্সার দেয়, ধরো আমি একটা সেপারেট কালারে করি, ধরো ইয়েলোতে করছি, কেউ ধরো অ্যান্সার দিল অপশান এ, অপশান বি, অপশান সি, সিটা দেখো ভুল উত্তর, কিন্তু সি সে দাগ দিল, তখন তার মার্কস হয়ে যাবে কিন্তু 0। তাহলে তুমি যদি একটা করে প্রশ্নের উত্তর দাও, তুমি কিছুটা করে মার্কস কিন্তু পাবে। মাল্টিপল যেহেতু রাইট অ্যান্সার আছে, সেটা সুতরাং তুমি আন্দাজে দাগ দিলেও সেটা ঠিক হওয়ার চান্স খুব বেড়ে যাবে এখানে। সেজন্য ক্যাটাগরি 3টা খুব ভালো। যাদের প্রিপারেশান একটু কম, তোমরা জানছো যে ঠিক আছে যা হোক একটা আন্দাজে দাগ দেবো, তারা ক্যাটাগরি 3তে অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনে যে কোনো একটা করে তোমরা অ্যান্সার দিয়ে আসবে। আর বাকি যারা সিরিয়াসলি দিচ্ছ, ভালো প্রিপারেশান রয়েছে, তারা কিন্তু খুব সতর্ক থাকবে। ভুল প্রশ্নের উত্তর দিয়ে দিলেই কিন্তু 0 হয়ে যাবে। যেগুলো সেফ, সিওর, শর্ট একদম, সেই অ্যান্সারগুলোকেই শুধু তোমরা এখানে দেবে। চলো এবার আমরা শুরু করি ক্যাটাগরি 3। এটা আমি শুধুমাত্র বলছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই প্যাটার্নটা আছে, অন্য কোথাও কিন্তু এই প্যাটার্নটা নেই, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, বলেছে let the binding energy per nucleon of nucleus is denoted by EBN, ঠিক আছে। আমরা লিখি, এখানে EBN লিখছে, BN for binding energy, and radius of the nucleus is denoted by R. If mass number of nuclei A and nuclei B are 64 and 125 respectively, then বলে 4টে অপশন দিয়েছে, রেডিয়াস কার ছোট বড়, তাহলে দুটো নিউক্লিয়াইয়ের এখানে আমাদের গল্প বলা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাদের মাস নাম্বার বলে দিয়েছে 64, 125, তাদের রেডিয়াসের মধ্যে কম্পেয়ার করছে, রেডিয়াস কার বড় কার ছোট। আর কি বলছে, আর বাইন্ডিং এনার্জির মধ্যে বলেছে, মানে দুটো এখানে আমাদের পরমাণু নিউক্লিয়াস বলে দিয়েছে এ আর বি, দুজনের ভর সংখ্যা বলে দিয়েছে 64, 125, এবং দুজনেরই ব্যাসার্ধের মধ্যে তুলনা এবং তাদের বন্ধন শক্তির মধ্যে তুলনা করছে, ঠিক আছে। ভাই ইকুয়েশন ফিকুয়েশন ভুলে যাও, আমরা এখানে যখন সলভ করি এমসিকিউ, দুটো জিনিস আমাদের লাগে, একটা থিওরিটিক্যাল জ্ঞান লাগে, কত ফর্মুলা টর্মুলা লাগে, আর একটা লাগে আমাদের কমন সেন্স। কারণ আমাদের উত্তর দিয়ে দিয়েছে, কমন সেন্স যদি ইউজ করো না ফিজিক্সের ফর্মুলার বাইরে, সাধারণ তোমাদের আইডিয়া থেকেই তোমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমন এখানে দেখো ফার্স্ট পার্টটা, আমাদের কোনো ইকুয়েশনের প্রয়োজন নেই, আমাদের রেডিয়াস চেয়েছে, একটা নিউক্লিয়াসের রেডিয়াস। ভাই ভাবো নিউক্লিয়াসের মধ্যে কে আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং আছে নিউট্রন, ঠিক আছে। একাধিক প্রোটন আছে এবং একাধিক নিউট্রন আছে। এখন যদি নাম্বার অফ প্রোটন নিউট্রন, টোটাল নাম্বার অফ প্রোটন নিউট্রন, সেটাই কি? সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, ভর সংখ্যা। এখন টোটাল নাম্বার অফ প্রোটন নিউট্রন যদি বাড়ে, তাহলে পরমাণু তো বড় হয়ে যাবে। তাহলে যার ভর সংখ্যা বেশি, তাতে প্রোটন নিউট্রন বেশি আছে, তার রেডিয়াস বড়। সিম্পল একদম, কোনো মানে আর ক্যাপিটালের মধ্যে রিলেশনের কোনো ম্যাথামেটিক্যালের প্রয়োজন নেই, নর্মাল আইডিয়া যে প্রোটন নিউট্রন বেশি, ভর সংখ্যা বেশি, তো তার রেডিয়াস বেশি। এখানে দেখো একজনের ক্যাপিটালে যে নিউক্লিয়াসটা বলেছে তার ভর সংখ্যা হচ্ছে 64, আর আরেকজনের অ্যাটমিক নাম্বার বি এর তার হচ্ছে 125। এখানে তো বেশি প্রোটন নিউট্রন আছে, টোটাল নিউক্লিয়ন, প্রোটন প্লাস নিউট্রন, এখানে হচ্ছে 125, তাহলে এর রেডিয়াস বেশি হবে। তাহলে কি হবে? আর বি সেটা হবে গ্রেটার দ্যান কে? আর এ, ঠিক আছে, মানে আর এ লেস দ্যান হচ্ছে আর বি। কোন অপশনে রয়েছে? অপশন এ হচ্ছে কারেক্ট। তাহলে অপশন এ কারেক্ট আর অপশন বি হচ্ছে ভুল, সেখানেও দাগ দিতে হবে তোমাদের, কারণ মাল্টিপল রাইট অ্যান্সার আছে। তাহলে অপশন এ কারেক্ট, অপশন বি হচ্ছে ইনকারেক্ট। এবার আমরা দেখবো সি আর ডি, ঠিক আছে। এগুলো যা ক্যালকুলেশন করলাম এটা আমরা মুছে দিই। এবার বলেছে সি আর ডি, কার বাইন্ডিং এনার্জি বেশি, কার বাইন্ডিং এনার্জি কম। তোমরা দেখো বাইন্ডিং এনার্জির সঙ্গে অ্যাটমিক নাম্বারের গ্রাফ তোমরা করেছো, গ্রাফটা মারাত্মক ইম্পর্টেন্ট ছিল বোর্ড এক্সামে, বারবার সেখানে পড়ে। গ্রাফটা দেখো এরকম দেখতে, আমি আঁকলে তোমাদের মনে পড়ে যাবে, এরকম দেখতে গ্রাফটা। এদিকেতে আমরা আঁকি বাইন্ডিং এনার্জিকে, আমি ই লিখছি বা ই বিএন ধরো, আর এদিকে লিখি কি অ্যাটমিক নাম্বার। গ্রাফটা দেখবে এরকম কয়েকটা এরকম খাঁজ ছিল, এরকম উঠে গ্রাফটা এরকম নামতো, এই গ্রাফ ছিল আমাদের। তাহলে বাইন্ডিং এনার্জি আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে স্টেবল এবং আনস্টেবল অঞ্চল কিন্তু আমাদের দেখাতে হতো, ঠিক আছে। সেখানে স্টেবল আর আনস্টেবল অঞ্চল আমাদের দেখাতে হতো। এইটা ছিল সবচেয়ে স্টেবল অঞ্চল, সবচেয়ে স্থায়ী অঞ্চল। বোর্ড এক্সামে দেখবে এটা কিন্তু ছিল, স্যাম্পল কোশ্চেনে এটা ছিল। এইগুলো হচ্ছে আনস্টেবল।
তার মানে অ্যাটমিক নাম্বার যখন বাড়ে, ধরো 125, সে কোথায় আছে? এইখানে আছে 125 না, আর 64 কোথায় আছে? 64 আছে এখানে, 64। গ্রাফটা তোমরা ভাবো, তাহলে যত অ্যাটমিক নাম্বার বাড়বে আরো পরমাণুগুলো কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়, বাইন্ডিং এনার্জি কমে যায়। তাহলে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো 64 এটাকে, এটা হচ্ছে এ, 125 সেটাকে, সেটা হচ্ছে বি। বাইন্ডিং এনার্জি কার বেশি? এর বাইন্ডিং এনার্জি বেশি। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। বাইন্ডিং এনার্জি অফ এ ইজ গ্রেটার দ্যান বাইন্ডিং এনার্জি অফ বি। তাহলে অপশন ডি হচ্ছে ইনকারেক্ট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হলো? কারেক্ট অ্যান্সার হলো অপশন এ আর অপশন সি। মাল্টিপল রাইট, তাহলে একাধিক আমাদের রাইট হতে পারে। অপশন এ আর অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। চলো এবারে আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। এখানে কিন্তু কোশ্চেনটা অনেক বড় আছে। আমি ইংলিশ ভার্সানটা লিখেছি একটা পেজে, বেঙ্গলি ভার্সান রেখেছি ঠিক এর পরের পেজে, কারণ একটা পেজে দুটো আর ধরছে না, না হলে লেখা এত ছোট হয়ে যাবে যে তোমরা ওখানে কিন্তু দেখতে পাবে না স্ক্রিনে। তো এ ওয়েভ ডিস্টারবেন্স ইন এ মিডিয়াম ইজ ডিসক্রাইবড বাই, একটা ওয়েভের ইকুয়েশন বলে দিয়েছে ডিস্টারবেন্সের, y equals to 0.02 cos 50 pi t plus pi by 2 into cos 10 pi x, যাই হোক কিছু বলেছে। x মিটারে মাপা আছে, t সেকেন্ডে মাপা আছে, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। নোটের পজিশন বলেছে, অ্যান্টি নোডের পজিশন বলেছে। দেখো মানে একই টাইপের দুটো কোশ্চেন এসে গেছে। একটু আগে একটা নোডের আমরা ক্যালকুলেশন করেছি, এখানে আবার আছে একই জিনিস। তো যে স্যার কোশ্চেন করেছিলেন হয়তো এই জায়গাটা স্যারের খুব মানে পছন্দের জায়গা, একই জায়গা থেকে দুটো কোশ্চেন সাধারণত হয় না এরকম। তো নোডের পজিশন বলেছে, অ্যান্টি নোডের বলেছে, স্পিড বলেছে, ওয়েভলেন্থ বলেছে, মানে একে পুরো মানে এর সমস্ত কিছু এর হিস্ট্রি বের করে ফেলেছে একবারে। বাংলা কোশ্চেনটা চলো দেখে নিই। বলেছে একটা মাধ্যমে তরঙ্গের ব্যাঘাতকে, ভাই কি এটা বাংলা আমি জানি না, তরঙ্গের ব্যাঘাত, যাই হোক। তো একটি মাধ্যমে তরঙ্গের ব্যাঘাতকে একটি সমীকরণের দ্বারা প্রকাশ করা হয়েছে। y ইকুয়ালস টু সেম সমীকরণ, এক্স ওয়াই হচ্ছে মিটারে মেপেছি, টি হচ্ছে সেকেন্ডে মেপেছি। এবার হচ্ছে নিচের গুলোর মধ্যে কোনটা সঠিক? নোডের পজিশন বলেছে, অ্যান্টি নোডের বলেছে। ঠিক আছে, নোডের অ্যান্টি নোডের বলা আছে, তরঙ্গের গতিবেগ বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে। ঠিক আছে, আমরা এক এক করে অ্যানালিসিস করে এখান থেকে জিনিসগুলোকে আমরা বের করব। ঠিক আছে, তোমরা দেখো মানে খুব একটা বিরাট কিছু প্রবলেমেটিক হবে এরকম কিন্তু মোটেও নয়। তোমাদের প্রথমে এইখানে না ইকুয়েশনটাকে দেখতে হবে। ইকুয়েশনটা কি আছে? y ইকুয়ালস টু 0.02 cos 50 pi t প্লাস pi বাই 2 ইন্টু cos 10 pi x। ঠিক আছে, তো এইখানে কেমন করে সাজানো আছে আগে দেখবে। সাজানোটা না এলোমেলো দেওয়া আছে, তুমি ভালো করে দেখো। যে কোনো সাইন কস বা ওয়েভের যে কোনো ইকুয়েশনে কি হয়, y ইকুয়ালস টু সাইন ওমেগা টি থাকে না, তোমাকে দেখতে হবে ওমেগা টি টার্ম এখানে কোথায় আছে। ওমেগা টি টার্ম ভাই এখানে নেই, ওমেগা টি টার্মটা আছে এইখানে, এইটা দেখো ওমেগা টি। ঠিক আছে, এটা ওমেগা টি প্লাস এটা হচ্ছে একটা ফেজ দিয়েছে, পাই বাই 2 ইনিশিয়াল একটা ফেজ দেওয়া আছে। তো তাহলে এটাকে ফার্স্ট হচ্ছে আমাদের সাজাতে হবে। তাহলে কস টার্মটা আগে আসবে, এই টার্মটা পিছনে চলে যাবে। আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে অ্যামপ্লিটিউড বা বিস্তার কোনটা। তাহলে একে যদি আমরা সাজাই তাহলে আমাদের এরকম আসবে 0.02, এই টার্মটা চলে আসছে প্রথমে, cos 10 pi x ইন্টু cos যেটা ছিল 50 pi t প্লাস পাই বাই 2। এখানে দেখো এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড, যেটাকে আমি বক্স করে দিলাম। তাহলে y ইকুয়ালস টু ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটা আমাকে প্রথমে সাজাতে হলো। ঠিক আছে, ইকুয়েশনটাকে সাজিয়ে আমরা কি পেয়ে গেলাম? অ্যামপ্লিটিউডটা পেয়ে গেলাম, বিস্তারটা পেয়ে গেলাম। এবার আগের যে একটা প্রশ্ন এরকম আমি সলভ করলাম আমরা স্টেশনারি ওয়েভ থেকে, এটাও স্টেশনারি ওয়েভে দেওয়া আছে। তো স্টেশনারি ওয়েভ থেকে করলাম, সেখানে নোড বের করেছিলাম, মানে নোড মানে হচ্ছে নিস্পন্দ বিন্দু। নোড যদি বের করি, নোডেতে কি হয়েছিল তোমরা দেখেছিলে? নোডেতে হয়েছিল যে বিস্তার হচ্ছে নোডেতে 0 হয়, তাহলে বিস্তারটাকে আমরা 0 করেছিলাম, এখানেও তাই করব আমরা। তাহলে ফার্স্ট আমরা এটাকে টেস্ট করছি। নোডেতে কি হয়? অ্যামপ্লিটিউড হয় হচ্ছে 0। অ্যামপ্লিটিউড যদি নোডেতে 0 হয় তাহলে কস টার্মটা 0 হবে, এই টার্মটা 0 হবে। তাহলে কি হয়ে গেল? cos 10
পাই এক্স ইকুয়ালস টু 0, cos 10 পাই এক্স ইকুয়ালস টু 0। এবার cos হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে কোন কোন অ্যাঙ্গেলে cos 0 হয়, দেখো এইভাবেই কিন্তু তোমরা করবে। cos কোথায় কোথায় 0 হয় একদম মুখস্থ করার প্রয়োজন নেই, বুঝলেই করতে পারবে। দেখো cos 90 0 হয়, ছোটবেলা থেকে পড়ছো 9-10 থেকে। cos 90 হচ্ছে 0, cos 270 হচ্ছে 0, ঠিক আছে। cos 0 হয় এই দুটো জায়গাতে, মানে π/2 এর অড ইন্টিজার, π/2 এর বিজোড় গুণিতক। π/2 তে হচ্ছে cos 0, 3π/2, 5π/2, 7π/2, 9π/2, এই জায়গাগুলোতে cos এর ভ্যালু 0 হয়। তাহলে এখানে অ্যাঙ্গেলটা আমি কত লিখতে পারি, এখানে অ্যাঙ্গেলটা যেটা ছিল আমাদের 10 πx, অ্যাঙ্গেলটা কি হবে, π/2 এর বিজোড় গুণিতক। বিজোড়কে আমরা কেমন লিখি, 2n + 1 লিখি, তাহলে 2n + 1 × π/2, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম, অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 এর বিজোড় গুণিতক। এবার এটাকে জাস্ট একটু আমরা ক্যালকুলেশনটা করে নেব, x এর ভ্যালু বের করব। পাই তো কেটে গেল, তাহলে কি আসছে, x আসছে 2n + 1 / 2 × 10 20, x আসছে 2n + 1 / হচ্ছে 20। তাহলে এখানে এর ভ্যালু কত হবে, n কত হয় 0 আর এনি পজিটিভ ইন্টিজার, তাহলে n এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এটা কত আসবে 1/20। n এর ভ্যালু যদি 1 বসাই কি হবে 3/20, 5/20 and so on। এবার যদি আমরা এগুলোকে পয়েন্টে বের করি, দেখো এখানে পয়েন্টে দেওয়া আছে 0.15, মানে এটাকে ফ্র্যাকশন করতে হবে। তাহলে 1/20 মানে তুমি ওপর নিচে 5 দিয়ে গুণ করে নাও, 5/100, ঠিক আছে। তাহলে এটা কত বেরোবে 0.05, এটাকে ফ্র্যাকশন করলাম। 3/20 ওপর নিচে 5 দিয়ে গুণ করে দাও, ওপরে হবে 15, নিচে হবে 100, মানে 15/100, মানে এটা কত হয়ে যাবে 0.15। এটাকে ওপর নিচে গুণ করে দাও 5 দিয়ে, কি হবে 25/100, মানে 0.25। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, অপশন এতে কি বলেছে, x এর ভ্যালু বলেছে কি 0.15। এখানে কি নোট পাওয়া যাবে, হ্যাঁ 0.15 আমরা নোট পেয়েছি। তাহলে অপশন এ হচ্ছে কিন্তু কারেক্ট, মাল্টিপল কারেক্ট আছে, কিন্তু আমাদের বাকিগুলোও টেস্টিং করতে হবে। তাহলে অপশন এতে বলেছে নোট পাওয়া যাবে 0.15 মিটার পজিশনে, 0.15 মিটার পজিশনে আমরা কিন্তু নোট পেয়েছি। তাহলে আমাদের এখানের অপশন এ সেটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার চলো অপশন বি, সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। অপশন বিতে কি বলা আছে, অপশন বিতে বলা আছে অ্যান্টিনোড। ভাই নোডেতে যদি বিস্তার 0 হয়, অ্যান্টিনোডে কি হয়, বিস্তার ম্যাক্সিমাম হয়, অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম হয়। অ্যামপ্লিটিউড যদি ম্যাক্সিমাম হয়, তোমরা জানো যে সাইন বা কসের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইন বা কসের ম্যাক্সিমাম ভ্যালু হয় +-1, ঠিক আছে। তাহলে এখানে কস টার্মটা অ্যান্টিনোডেতে কি হবে +-1 হবে। তাহলে অ্যান্টিনোডে কস টার্মটা, বিস্তারের মধ্যে যে কস টার্মটা আছে, কারণ বিস্তার সর্বোচ্চ হচ্ছে, কস টার্মটাকে +-1 হতে হবে, তবে বিস্তার সর্বোচ্চ হবে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে cos 10 πx এটাকে হতে হবে কি +-1, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল কি হবে, তাহলে অ্যাঙ্গেল হবে 10 πx = এখন cos হচ্ছে +-1 কোথায় হয়, আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকি, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। cos এর ভ্যালু এখানে হয় +1, cos এর ভ্যালু এখানে হয় -1, মানে cos 0 1, cos π -1, cos 2π +1, cos 3π -1, cos 4π +1 and so on, মানে π/2 এর জোড় গুণিতকগুলো হয়, ঠিক আছে। 0, 2π/2, 4π/2, 6π/2, 8π/2, π/2 জোড় গুণিতকগুলোতে cos এর ভ্যালু হচ্ছে একবার +1 একবার -1 হয়। তাহলে π/2 এর জোড় গুণিতক, আমরা জোড়কে কেমন লিখি, 2n লিখি, তাহলে 2n × π/2, ঠিক আছে। অ্যাঙ্গেলটা হলো 2n × π/2, কেউ nπও লিখতে পারে, 2 তো এমনি কেটে যাবে। তাহলে এখানে x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে, দেখো দুদিকে পাইও কেটে যাচ্ছে, x এর ভ্যালু হচ্ছে n/10, x এর ভ্যালু হচ্ছে n/10। এখন n এর ভ্যালুগুলো যদি বসাই, n কি 0 আর এনি পজিটিভ ইন্টিজার, তাহলে n এর ভ্যালুগুলো যদি 0 বসাই, তাহলে 0, 1 বসালে 1/10, 2 বসালে 2/10, ... 3/10 না আছে, 3/10টাও বসাতে হবে, 3/10, ... যদি আমি ফ্র্যাকশানে করি, কারণ এখানে অ্যান্সার আমাদের ফ্র্যাকশানে দেওয়া আছে, তাহলে হচ্ছে 0, ঠিক আছে,
0, এটা কত হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3 ডট ডট ডট। তাহলে 0.3-তে অ্যান্টিনোড। ভাই 0.3-তে তো অ্যান্টিনোড পেয়েছি, সেটাই তো আমাদের কোশ্চেনে ছিল। কোশ্চেনে ছিল x = 0.3 মিটারে আমরা অ্যান্টিনোড পাবো, এবং 0.3 মিটারে আমরা কিন্তু অ্যান্টিনোড পেয়েছি। এই ক্যালকুলেশনটা টোটালটাই কিন্তু অপশান বি এর জন্য করেছি, আমি হেডিংটার এখানে দিইনি, অ্যান্টিনোডের জন্য। তাহলে 0.3-তে সুস্পন্দবিন্দু আমরা পেয়েছি, অ্যান্টিনোড আমরা পেয়েছি, ঠিক আছে। তো অপশান বিও হচ্ছে কিন্তু কারেক্ট। তাহলে অপশান এও কারেক্ট, 0.15 মিটারে নোট পেয়েছিলাম, 0.3 মিটারে আমরা অ্যান্টিনোড পেয়েছি। অপশান এ অপশান বি দুটোই কারেক্ট। এবার তার পরেরগুলো চলো আমরা টেস্ট করব, এগুলোকে আমরা মুছে দিই। ঠিক আছে, চলো এর পরেরগুলোকে আমরা টেস্ট করি। এরপরে আমরা টেস্ট করব যে অপশান সি ঠিক কি ভুল। ঠিক আছে, অপশান সিতে বলেছে তরঙ্গের গতিবেগ হচ্ছে 4 মিটার/সেকেন্ড, তরঙ্গের গতিবেগ। এখন দেখো যে স্টেশনারি ওয়েভের যে অ্যামপ্লিটিউডটা হয় সেটার দেখবে ইকুয়েশন হয় cos kx, ঠিক আছে, ইকুয়েশন হয় cos kx। তাহলে এখানে যদি আমরা এখান থেকে আমরা দেখি, এখান থেকে তো এইটা হচ্ছে k, এখান থেকে আমরা কে পাবো। কে কি? কে হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার 2π/λ। তাহলে কে হচ্ছে কত? 10π। কি করে পেলাম? কারণ দেখবে তোমরা স্টেশনারি ওয়েভের টেক্সট বই যে কোনো একটা তোমরা দেখে নাও, দেখবে স্টেশনারি ওয়েভের যে অ্যামপ্লিটিউডটা হয় সেখানে cos kx টার্ম থাকে। তাহলে এখানে আছে 10πx, তাহলে ওয়েভ নাম্বার কে হলো কি 10π। ঠিক আছে, এবার এখান থেকে দেখো ইকুয়েশনের যে সাইন কসটা থাকে তাতে ওমেগা টি টার্ম থাকে, তাহলে এখানে 50π সেটা হচ্ছে ওমেগা। ওমেগা ইকুয়ালস টু হচ্ছে কি 50π। তাহলে ইকুয়েশন অ্যানালিসিস করে আমরা দেখতে পেলাম যে কে ইকুয়ালস টু হচ্ছে 10π আর ওমেগা সমান হচ্ছে কি 50π। এবার আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা বাই কে হয়, আমরা জানি ভি ইকুয়ালস টু হয় ওমেগা বাই কে। এটা কি দেখাবো কি করে আমরা এটা পাই? দেখো জিনিসটা ইজি খুবই। কে ইকুয়ালস টু কি হয়? 2π/λ হয়। এখন উপর নিচে তুমি ফ্রিকোয়েন্সি এন দিয়ে গুণ করো, তাহলে 2πn/n λ। 2πn কি হয়ে যায়? ওমেগা। n λ কি হয়ে যায়? n λ হয়ে যায় ভি। তাহলে কে ইকুয়ালস টু হয় ওমেগা বাই ভি, আমরা জানি। তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা বাই কে। এখানে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি কত? 50π। কে এর ভ্যালু ইকুয়েশন থেকে কে দেখতে পাচ্ছি? 10π। পাই তো কেটে গেল, 50/10 হয়ে গেল হচ্ছে 5। তাহলে ভেলোসিটি হচ্ছে 5 মিটার/সেকেন্ড, কিন্তু ভেলোসিটি এখানে কি দিয়েছে? 4 মিটার/সেকেন্ড। ক্যালকুলেশনে বেরোচ্ছে 5 মিটার/সেকেন্ড, অ্যান্সারে প্রোভাইড করা আছে 4 মিটার/সেকেন্ড। তাহলে এখানে অপশান সি সেটা হচ্ছে কিন্তু ইনকারেক্ট, অপশান সি হচ্ছে ভুল। ঠিক আছে, চলো এবার আমরা অপশান ডি সেটা আমরা টেস্ট করি। অপশান ডি, সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য তো তোমরা খুব সহজে বের করে নিতে পারবে তরঙ্গ দৈর্ঘ্য। কেন বলো তো? কারণ হচ্ছে তোমাদের কে বেরিয়ে গেছে, কে হচ্ছে 10π, এটাই থাক। কে হচ্ছে 10π। এখন হচ্ছে কে মানে কি? ওয়েভ নাম্বার 2π/λ। তাহলে 2π/λ সমান হচ্ছে 10π। কি বের করতে হবে আমাদের? ল্যামডা বের করতে হবে। পাই তো কেটে যাচ্ছে এমনি এখানে আমাদের, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি হচ্ছে? ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 2/10। ল্যামডা উঠে যাচ্ছে, 10টা নেমে যাচ্ছে, 2/10 মানে কত? 0.2। এখানেও কত আছে? 0.2ই আছে। তাহলে ল্যামডাটা মিলেছে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। তাহলে এখানে কি হলো? এই যে আমরা সলভ করলাম কোশ্চেন নাম্বার 37, এখানে অপশান এ কারেক্ট, অপশান বি কারেক্ট, অপশান সি ভুল, অপশান ডি হচ্ছে আবার কিন্তু কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ দি ডাইমেনশনস অফ লেন্থ আর এক্সপ্রেসড অ্যাজ g⁴x, c⁴y, h⁴z, where g, c and h are the universal gravitational constant, speed of light and Planck constant respectively, then তো x, y, z তার ভ্যালু এসেছে। এটা তোমরা কোথায় পড়েছো? ডাইমেনশন অ্যানালিসিসে পড়েছো, মাত্রা বিশ্লেষণ, একদম 11 এর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। মাত্রা বিশ্লেষণ ছিল, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ ছিল। মাত্রা বিশ্লেষণের প্রয়োগের সাহায্যে না অনেক ইকুয়েশন আমরা সঠিক কিনা দেখতে পারি, আবার অনেক ইকুয়েশন প্রমাণ করতে পারি। সেখানে ছিল দেখবে যে সরল দোলকের টাইম পিরিয়ড বের করা, ঠিক আছে, বা তোমার ছিল সান্দ্রতা থেকে স্টোকস লটা বের করা।
যে স্টোকস লটা এফ ইকুয়ালস টু 6 পাই আর ইটা ভি, এই প্রুফগুলো ওখানে ছিল, ওই সেকশনটা তোমরা দেখবে বইয়ের একদম দেখবে 4th বা 5th পেজ ক্লাস 11-এর ফিজিক্স বইয়ে। তো সেই টেকনিকটা এখানে বলেছে যে দৈর্ঘ্যের মাত্রাকে এটা দিয়ে যদি আমরা প্রকাশ করি, দৈর্ঘ্যের মাত্রা এল হয়, তাহলে আমাদের কি লেফট সাইডে দৈর্ঘ্যের মাত্রা লিখতে হবে, রাইট সাইডে এই যে রাশিটা দিয়েছে তার টোটাল আমাদের ডাইমেনশন লিখতে হবে, করে ডাইমেনশন ম্যাচিং করতে হবে, ডাইমেনশন ম্যাচিং করে আমাদের সলভ করতে হবে। একটুখানি কোশ্চেনটা শক্ত কিছু নয়, কিন্তু আগের বারে যেমন দেখো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, 4টে অপশানকে বারবার টেস্টিং করতে হয়েছে, এখানে ওই সব কিছু ঝামেলা নেই, কিন্তু এখানে এক্স ওয়াই জেডটা আমাদের সলভ করতে হবে। সলভ করলেই এটা দেখে আমরা বলে দিতে পারবো যে কোন কোন অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। তাহলে ইকুয়েশনটা একটু মনে রাখো, এইটুকু জায়গাতে সলিউশনটা আমাদের হবে না, আমাদের একটু জায়গা লাগবে। আর তোমরা যে কোশ্চেন পাবে, কোশ্চেনে কিন্তু রাফ পেজ থাকবে, এইটা সেখানে সলভ করতে হবে তোমাদের। কোশ্চেনের আশেপাশে করলে মানে খুব জায়গাটা কম হয়ে যাবে এখানে। তো ঠিক আছে, আমরা একটা পেজ এখানে নেবো, এক্স ওয়াই জেড এর আমরা ভ্যালু বের করবো, তারপর আমরা এখানে আবার ব্যাক করবো। ইকুয়েশনটা মনে রাখো, GCH আছে, GCH আর এক্স ওয়াই জেড তার পাওয়ার আছে। তাহলে আমাদের কি রয়েছে, আমাদের ইকুয়েশন আছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিলাম আমি। তাহলে আমাদের এল সমান বলা আছে, এল ইকুয়াস টু কি বলা ছিল, জি সি আর এইচ ছিল, তিনটে টার্ম, জি সি আর এইচ। জি এর পাওয়ার ছিল এক্স, সি এর পাওয়ার ছিল ওয়াই, আর এইচ এর পাওয়ার ছিল জেড। এই ছিল আমাদের ইকুয়েশন, এল ইকুয়াস টু জি টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার ওয়াই, এইচ টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এই ইকুয়েশনটাতে আমাদের এক্স ওয়াই জেড এর আমাদের ভ্যালু বের করতে হবে। আমরা জানি কি, যে কোনো ইকুয়েশন তখনই কারেক্ট হয় যদি দুদিকে না মাত্রাগুলো সমান হয়। এমএলটি এদিকে যা পাওয়ার থাকবে, এমএলটির ওদিকে পাওয়ারও সেম হবে। তো তার জন্য না আমাদের এখানে প্রথমে জি এর মাত্রাটা বের করে নিতে হবে। আমি একটু ডান দিকে ক্যালকুলেশন করছি, তোমরা দেখে নাও যে আমরা নিউটনস ল কি জানি, গ্র্যাভিটেশনাল ল নিউটনের, জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়ালস টু কি হয়, কোনাকুনি গুণ হয়ে গেল, এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2। তাহলে যদি আমরা জি এর ডাইমেনশন বের করি, সেটা কিন্তু এই ডাইমেনশনটার সমান হবে। এবার এই ডাইমেনশনটা আমি বের করবো, জি এর ডাইমেনশন দেখো কারোর মুখস্থ নেই, না তোমাদের আছে না আমার আছে, তো সেটা আমাদের পরীক্ষা হলে দ্রুত বের করে নিতে হবে। এখন ফোর্স এফ, তার ডাইমেনশন কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2, আর স্কোয়ার তার ডাইমেনশন কি, এল স্কোয়ার, নিচে দুটো মাসের গুণ, ডাইমেনশন হয়ে যাবে কি এম স্কোয়ার। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করি কি হয়ে যাচ্ছে, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। এখানে আমি ডাইমেনশন বসিয়েও দিই, তাহলে এখানে আমি কি পেলাম, এল, তাহলে বাঁ দিকের ডাইমেনশন লিখলাম কি, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 0। কেন, এম টু দি পাওয়ার 0 মানে নেই 1, টি টু দি পাওয়ার 0 নেই 1, এল আছে, এল টু দি পাওয়ার 1। ঠিক আছে, ডান দিকে জি এর ডাইমেনশনটা আমি বসিয়ে দিই। জি এর ডাইমেনশন কি বেরিয়েছে, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার কি এক্স। ঠিক আছে, টু দি পাওয়ার এক্স। তাহলে জি এর ডাইমেনশন আমরা বের করে ফেলেছি। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস। ভাই বেগের ডাইমেনশন তো সবাই জানো তোমরা, এল টি টু দি পাওয়ার -1, তাহলে এটা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কি ওয়াই। ঠিক আছে, এবার হচ্ছে এইচ, প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচ এর ডাইমেনশন আমাদের বের করতে হবে, এটাকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে সেখানে আমি এইচ এর ডাইমেনশন বের করবো। এটা মুছে দিয়ে এইচ এর ডাইমেনশন বের করবো। কোথা থেকে বের করবে, ই ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, এই ইকুয়েশন থেকে আমরা জানি ই ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, তার মানে নিউ ইকুয়ালস টু কি, ই বাই এইচ। অনেকে হয়তো জানো, যারা জানো না একটু বলে দিচ্ছি, ই মানে এনার্জি, তার কি হয়, ডব্লুর সঙ্গে ডাইমেনশন সেম হয়, তাহলে ডব্লু বাই এইচ এর ডাইমেনশন। আবার ডব্লু কি হয় তোমরা জানো, ডব্লু তো এফ এস হয়, এফ ইন্টু এস বাই এইচ এর ডাইমেনশন, মানে নিউ এর ডাইমেনশন কি হবে, ডব্লু ডাইমেনশন মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো ফোর্সের, তাকে আরেকটা ডিস্টেন্স দিয়ে গুণ, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা সরি, ভুল লিখে ফেললাম, এখানে এইচ হবে আর এইখানে নিউ হবে। হ্যাঁ, এইখানে হবে নিউ। ঠিক আছে, এইচ এর বের করছি। নিউ কি ফ্রিকোয়েন্সি, নিউ ইকুয়ালস টু তোমরা কি জানো, নিউ ইকুয়ালস টু হয় 1/t। ফ্রিকোয়েন্সি নিউ লিখি বা অনেক সময় কিন্তু আমরা এন লিখি। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল। তাহলে নিউ এর ফ্রিকোয়েন্সি কি হয়, টি টু দি পাওয়ার -1, সেটা আমাদের লিখে দিলাম এখানে, টি টু দি পাওয়ার -1 নিউ এর ডাইমেনশন।
তো তাহলে এইচ এর ডাইমেনশন কি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, সেটা এখানে বসে দিচ্ছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 এইচ এর ডাইমেনশন, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কি আছে জেড। ব্যাস, এটাকে আমাদের সলভ করতে হবে। এই জিনিসগুলো ক্যালকুলেশনগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি, মুছে দিচ্ছি এগুলোকে, ব্যাস চলে গেল। চলো এবার দেখো দুদিকটায় আমি দেখি, বাঁ দিকে আছে কি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 0, ডান দিকে এম টু দি পাওয়ার কত হবে, ঠিক আছে, ডান দিকে এম টু দি পাওয়ার কত হবে। দেখো এখান থেকে আছে -6, এখানে এম নেই, এখানে আছে এম টু দি পাওয়ার জেড, তাহলে এম টু দি পাওয়ার হয়ে যাচ্ছে কি -x প্লাস জেড ইন্টু এল টু দি পাওয়ার কি হবে, দেখো এখানে এল টু দি পাওয়ার আছে 3x, ঠিক আছে, এল টু দি পাওয়ার এখানে আছে 3x, এখানে আছে এল টু দি পাওয়ার y, আর এখানে আছে এল টু দি পাওয়ার 2z, তাহলে এল টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে 3x প্লাস y প্লাস 2z, এল টু দি পাওয়ার 3x প্লাস y প্লাস 2z ইন্টু টি টু দি পাওয়ার কি হচ্ছে, এখানে আছে টি টু দি পাওয়ার -2x, টি টু দি পাওয়ার এখানে আছে -y, এখানে আছে টি টু দি পাওয়ার -z, তাহলে টি টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -2x -y -z। তাহলে এই আমরা ইকুয়েশন পেলাম, এম টু দি পাওয়ার -x প্লাস জেড, এল টু দি পাওয়ার 3x প্লাস y প্লাস 2z, টি টু দি পাওয়ার -2x -y -z। এবার দেখো ডাইমেনশন অ্যানালিসিস বলছে কি বাঁ দিক আর ডান দিকের ডাইমেনশন সমান, তাহলে এখান থেকে আমরা তিনটে ইকুয়েশন পাচ্ছি। এম এর পাওয়ারটাকে যদি দুদিকে ম্যাচিং করি তাহলে -x প্লাস জেড ইকুয়াল টু পাচ্ছি 0, -x প্লাস x ইকুয়াল টু পাচ্ছি 0। এল এর পাওয়ার থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে 3x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু এল এর পাওয়ার এখানে আছে এটা, বাঁ দিকে এল এর পাওয়ার আছে 1, তাহলে এটা ইকুয়াল টু 1। এবার টি এর পাওয়ার বাঁ দিকে আছে 0, ডান দিকে আছে এটা, তাহলে -2x -y -z ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশন পাচ্ছি। দেখো এই ইকুয়েশনটা, এবার এই ইকুয়েশনগুলোকে যদি আমরা সলভ করি, কালারটা একটু আমি চেঞ্জ করে দিই সুবিধা হবে, এটা থেকে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু z ইকুয়েশন 1 থেকে, ঠিক আছে। ইকুয়েশন 2টা যেমন আছে থাকলো, ইকুয়েশন 3টাকে দেখো -1 দিয়ে গুণ করে দিই দুদিকে, তাহলে ইকুয়েশন 3টা সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 2x প্লাস y প্লাস জেড ইকুয়াল টু 0, ঠিক আছে। আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের এটা নর্মাল যেটা পেয়েছিলাম। এই তিনটে ইকুয়েশনকে হচ্ছে এবার আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। 3x প্লাস y প্লাস 2z, ধরো এই ইকুয়েশনটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 2, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 3, ঠিক আছে। এই দুটোকে আমরা সলভ করব। এবার হচ্ছে ইকুয়েশন 1-এ যে আছে না x ইকুয়াল টু z, সেই দুটো হচ্ছে এতে বসিয়ে দিই, x ইকুয়াল টু জেডটা, x ইকুয়াল টু জেডটা যদি 3-এতে আমরা বসিয়ে দিই কি পাবো, z এর জায়গায় x বসাচ্ছি, তাহলে 3x প্লাস 2x কত হয়ে যাচ্ছে 5x, হয়ে যাচ্ছে 5x প্লাস y ইকুয়াল টু 1, পাচ্ছি 5x প্লাস y ইকুয়াল টু 1। z এর জায়গায় x এই ইকুয়েশনেও পুট করছি, 2x এটা হয়ে গেল x, তাহলে 3x প্লাস y, 3x প্লাস y ইকুয়াল টু পাচ্ছি কি 0। তাহলে দেখো দুটো ইকুয়েশন পেলাম, রিডিউস হয়ে ইকুয়েশন অনেক ছোট হয়ে গেল। একটা হলো 5x প্লাস y ইকুয়াল টু 1, আর একটা হলো কি 3x প্লাস y, সেটা ইকুয়াল টু হচ্ছে 0। এই দুটোকে যদি সলভ করি, এই দুটোকে জাস্ট যদি আমি বিয়োগ করে দিই, ঠিক আছে, নাম দিতে পারো নাও দিতে পারো, এটা 4 এটা ধরো 5, জাস্ট এই দুটোকে যদি মাইনাস করি তাহলে কি পাবো, বাঁ দিকে পাবো 2x, ডান দিকে এটা তো y কেটে যাবে, ডান দিকে পাবো 1, তাহলে x ইকুয়াল টু কি পাবো, x ইকুয়াল টু পাবো হাফ। দেখো একটা সলিউশন আমরা পেয়ে গেছি, আমরা পাচ্ছি x ইকুয়াল টু হাফ, দেখো x ইকুয়াল টু হাফ। এবার দেখো x আর z এর ভ্যালু তো সেম, x ইকুয়াল টু যদি হাফ পাই তাহলে z ইকুয়াল টু কি হবে, z ইকুয়াল টু হাফ হবে, তাহলে x ইকুয়াল টু হাফ, z ইকুয়াল টু হাফ, দুটো সলিউশন পেয়ে গেলাম। এরপর আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে y দেখো এই ইকুয়েশনটাকে থেকে বের করবো, এইটা থেকে দেখো y বের করা ইজি, y ইকুয়াল টু কি -3x, তাহলে y ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি কি -3x। এখন x এর ভ্যালু কত, হাফ, সেটা যদি বসিয়ে দিই তাহলে কি -3/2। দেখো সব কটা পেয়ে গেছি। x ইকুয়াল টু কত পেয়েছি, সব লাল বক্স করা আছে, x ইকুয়াল টু পেয়েছি আমরা হাফ,
ঠিক আছে। ওয়াই ইকাস টু কি পেয়েছি, ওয়াই ইকাস টু পেয়েছি -3/2, আর জেড ইকাস টু কি পেয়েছি, জেড ইকাস টু হাফ। তাহলে হাফ -3/2 হাফ, হাফ -3/2 হাফ। চলো দেখি আমরা এটা কোথায় আছে। দেখো এক্স ইকাস টু হাফ, ওয়াই ইকাস টু হাফ, তাহলে এটা ভুল, অপশান এ হচ্ছে ভুল, এটা উড়িয়ে দিচ্ছি কেটে। অপশান এ হচ্ছে ইনকারেক্ট, কারণ এখানে ওয়াই এর ভ্যালুটা ইনকারেক্ট আছে, ওয়াই ইনকারেক্ট, সেজন্য হচ্ছে এ ইনকারেক্ট। ঠিক আছে। অপশান বিতে দেখো এক্স ইকাস টু হাফ, জেড ইকাস টু হাফ, অপশান বি হচ্ছে কারেক্ট। অপশান সি দেখো ওয়াই ইকাস টু হাফ, জেড ইকাস টু 3/2, জেড ইকাস টু 3/2, ভুল, তো অপশান সি হচ্ছে ভুল। অপশান ডি দেখো, অপশান ডিতে বলেছে, অপশান ডিতে বলেছে যে ওয়াই ইকাস টু -3/2 আর জেড ইকাস টু হচ্ছে হাফ, দুটোই কারেক্ট, তাহলে অপশান ডি সেটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হলো, অপশান বি, অপশান বি আর হচ্ছে অপশান ডি। তাহলে অপশান বি আর অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা পেলাম। এটা শক্ত কিছু ছিল না, সলিউশনটা একটু লেন্দি ছিল, আর কিছু না। চলো এবার আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনগুলো অনেক লেন্দি কোশ্চেন, তো আমাকে দুটো স্লাইড করতে হয়েছে, একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সন। বলেছে লেট ভি বার, VRMS and VP denotes the mean speed, root mean square speed and most probable speed of the molecules each of mass m in an ideal monatomic gas at absolute temperature T Kelvin, which statements is or are correct. No molecules can have speed greater than এত, no molecules can have speed less than এত, তাদের কি গ্রেটার দ্যান লেস দ্যান রেশিওটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকুল। ঠিক আছে, ক্যালকুলেশনের তো জায়গা আছে, কিছুটা আমরা গ্রাফ দেখেই বলে দিতে পারবো। তো এটা আদর্শ এক পরমাণুক একটা গ্যাস আছে, ভি বার, VRMS, VP হচ্ছে গড় বর্গবেগ, গড় বেগ, মূল গড় বর্গবেগ এবং সম্ভাব্য সর্বাধিক সম্ভাব্য বেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। ওই গ্যাসের তাপমাত্রা টি কেলভিন, এক পরমাণু বিশিষ্ট গ্যাসের অণুর ভর হচ্ছে m। নিচের বাক্যগুলোর মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেগুলো ভাই তোমরা বের করো। এই দিয়েছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটার ক্ষেত্রেও না আমাদের প্রথমত হচ্ছে আমাদের এইখানেও একটা স্লাইডে প্রথমে আমাদের একটু জায়গা লাগবে, আমাদের একটা গ্রাফ আঁকতে হবে, ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ, সেটা আমরা আঁকবো, সেখান থেকে আমরা কিন্তু বের করব। তো দেখো আমি প্রথমে একটুখানি কনসেপ্ট আমি বলি। তো কাইনেটিক থিওরি আমাদের কি বলছে, কাইনেটিক থিওরি আমাদের বলছে যে আমাদের যেই গ্যাসটা রয়েছে, ধরো যে বায়ুটা রয়েছে সামনে, সে গ্যাস হচ্ছে অনেক মলিকুল দিয়ে তৈরি। এবার একই মলিকুলগুলো আইডেন্টিক্যাল একই রকমের হয়, মলিকুলগুলো ছুটোছুটি করছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। গতীয় তত্ত্ব কাইনেটিক থিওরি, মানে কাইনেটিক এনার্জি রয়েছে এবং এরা সব একটা স্পিড রয়েছে। এবার এই অণুগুলো স্পিড কি আছে, পস্টুলেটে কি বলা আছে, অণুগুলো স্পিড হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, এটা কিন্তু পস্টুলেটে আছে। আমরা জানি নর্মালি কি হাইয়েস্ট স্পিড আমরা কি ধরি, যে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এর থেকে বেশি স্পিড হতে পারে না ভাই। ঠিক আছে, এর থেকে বেশি স্পিড হতে পারে না, কিন্তু গ্যাসের পস্টুলেটগুলোতে ধরা আছে কিন্তু হাইয়েস্ট স্পিড হতে পারে কিন্তু ইনফিনিটি। ঠিক আছে, তো এইখানে আমাদের এখানে অপশানগুলো একটু আমি দেখে নিই। অপশানগুলো কী ছিল, কোনো অণুর গতিবেগ এতর থেকে বেশি হবে না, কোনো অণুর গতিবেগ এতর থেকে কম হবে না। এ আর বি দেখো আমরা এখান থেকেই বলে দিতে পারি। পস্টুলেটে কী ছিল, আমি নেক্সট পেজে পড়ে যাচ্ছি। ম্যাক্সওয়েলের যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের আমরা গ্রাফ আমরা আঁকি, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ, সেখানে এদিকে ছিল নাম্বার অফ মলিকুল n আর এদিকে ছিল স্পিড। ঠিক আছে, এই গ্রাফটা হতো, এই গ্রাফটা উঠে এটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যেত, অসীমে গিয়ে এটা ঠেকতো গ্রাফটা। ঠিক আছে, নিচের দিকে একটু মুখ থাকবে। তো একটু মুছে কানেক্ট করে দিই। হ্যাঁ, তো এখানে কি হয়, এখানে বিভিন্ন অণুর বেগ দেখানো আছে। আমরা যদি এই ঘরের গ্যাসগুলো দেখি যে শূন্য বেগ, একদম থেমে আছে, প্রায় কাউকেই পাবো না, সেই জন্য সেটা 0। তাহলে সর্বনিম্ন বেগ কত হতে পারে, 0। হাইয়েস্ট বেগ কত হতে পারে, ইনফিনিটি। কিন্তু এখানে বলেছে কি অপশান এতে, কোনো অণুর গতিবেগ √2 VRMS এর থেকে বেশি হবে না। তাহলে এটা ইনকারেক্ট, কারণ ভি ম্যাক্স কত হতে পারে, ভি ম্যাক্স হতে পারে কি ইনফিনিটি। অপশান বিতে কি বলেছে, কোনো অণুর গতিবেগ VP/√2 থেকে কম হতে পারে না, এটাও ভাই ভুল। ভি মিনিমাম কত, ভি মিনিমাম হচ্ছে 0, কেউই প্রায় থাকবে না বা কম জন থাকবে, কিন্তু ভি মিনিমাম হচ্ছে 0, এটা পস্টুলেটেই বলা আছে। সুতরাং মানে এই দুটো তো তুমি দেখেই বলে দিতে পারবে যে এই দুটো হচ্ছে ভুল।
ভিপি, ভি বার এবং ভিআরএমএস। তোমরা টেক্সট বই খোলো, ঠিক আছে, টেক্সট বইতে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফটা দেখো, সেখানে গ্রাফে দেখবে প্লট করা আছে, এগুলো আমরা সবাই জানি এগুলো, ঠিক আছে, তোমরাও জানো যে সিএম, ঠিক আছে, মোস্ট প্রবাবল ভেলোসিটি কোনটা, সব থেকে বেশি গ্যাসের কোনটা হতে পারে, গ্রাফের যেটা পিক সেটা হতে পারে, এটাকে আমরা লিখি সি সাফিক্স এম, মোস্ট প্রবাবল ভেলোসিটি, ঠিক আছে, যেটা আমরা সিআরএমএস বের করি, মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি স্কোয়ার করি, তার অ্যাভারেজ নিই, তার রুট নিই, সেটা থাকে একদম লাস্টে, ঠিক আছে, এইখানে থাকে হচ্ছে সিআরএমএস, আর এইখানে মাঝখানটায় থাকে হচ্ছে সি বার, ঠিক আছে। তোমরা একটা যে কোনো তোমরা টেক্সট বই খোলো, টেক্সট বইয়ে তোমরা এটা দেখে নিতে পারবে। হ্যাঁ, এইটার ভ্যালু কত হয়, এটাই হয় √3RT/m। তোমরা ফিজিক্সে অঙ্ক করো, কেমিস্ট্রিতেও করো, এটা হয় √3RT/m, ঠিক আছে। এই ভ্যালুটা কত হয়, এটা হয় √2RT/m, ঠিক আছে। আর যেটা আমাদের হয় অ্যাভারেজ ভেলোসিটি যেটা, ঠিক আছে, সেটা হয় কি 8RT, √8RT/m, ঠিক আছে। তো √8RT মনে হচ্ছে পাই/m হয়, ঠিক আছে, এটা পাই হয় নিচে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি এদের রেশিওটা দেখতে পাচ্ছ, বাট এখানে টার্মগুলোকে না একটু আলাদা করে লিখেছে এখানে, ঠিক আছে। এটাকে লিখেছে সি গুলোকে সব ভি লিখেছে, মোস্ট প্রবাবল ভেলোসিটিকে লিখেছে ভিপি, এটা ফর মোস্ট প্রবাবল, ওই জন্য আমরা এম লিখি টেক্সট বুকেতে, মোস্ট কথাটা থেকে এখানে প্রবাবল থেকে পি লিখেছে। তাহলে সিকোয়েন্সটা ঠিকই আছে, সিকোয়েন্সটা ঠিকই আছে, আরএমএসটা হয় সবচেয়ে বেশি ভ্যালু, অ্যাভারেজটার হয় মিডিয়াম ভ্যালু, আর মোস্ট প্রবাবলটার হয় কম ভ্যালু, তার মানে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখানে এতটা তো দিতেই পারছো, এ হচ্ছে ভুল, বি ভুল, সি হচ্ছে কারেক্ট। এবার ডিটার জন্য একটু কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। অপশন ডিটা আসছে ইকুইপার্টিশন থিওরেম থেকে, অপশন ডিটা হচ্ছে কিন্তু আসছে, ঠিক আছে। তো এই গ্রাফ টাফ যা কিছু আছে সব আমি মুছে দিচ্ছি, এখানে মনে রাখবে অপশন এ বি ভুল, অপশন সি হচ্ছে কারেক্ট। তো এখানে একটি অণুর গড় গতিশক্তি বের করতে বলেছে, একটি অণুর গড় গতিশক্তি। আমি একটা পেজ এখানে নেবো, একটা অণুর গড় গতিশক্তি ক্যালকুলেশন করার জন্য এটা আসছে কিনা, মোস্ট প্রবাবল ভেলোসিটি দিয়ে এটা কিন্তু এরা ক্যালকুলেশন করছে, ঠিক আছে। আমরা জানি ইকুইপার্টিশন থিওরেমে কি বলা আছে, একটা অণুর একটা ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য কাইনেটিক এনার্জি কত হয়, হাফ কেটি, যেখানে কে কি বোলজম্যান কনস্ট্যান্ট আর টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। একটা অণুর একটা ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য হচ্ছে হাফ কেটি, কিন্তু এখানে একটা মোনাটমিক গ্যাস আছে, তার ডিগ্রিস অফ ফ্রিডম কত, 3, ঠিক আছে। তাহলে তার কাইনেটিক এনার্জি ইকে, তার কাইনেটিক এনার্জি গ্রিনে করি ধরো, তার কাইনেটিক এনার্জি কত হয়, কাইনেটিক এনার্জি হয় এফ ইন্টু হাফ কেটি, না হাফ কেটি হচ্ছে এক একটা ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য, ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে এফ, ডিগ্রিস অফ ফ্রিডম একটু বইতে কিন্তু পড়ে নেবে, তো ডিগ্রিস অফ ফ্রিডম এখানে 3, তাহলে হবে কি 3/2 কেটি, ঠিক আছে। তার কাইনেটিক এনার্জি কত হলো, 3/2 কেটি। এখন ভিপি কত হয়, √2RT/m, ভিপি হচ্ছে আমাদের মোস্ট প্রবাবল ভেলোসিটি, সেটা হয় √3RT/m, ঠিক আছে। √3RT/m যদি হয়, তাহলে এখান থেকে দেখো যদি আমরা টি বের করে রাখি, এখান থেকে টি বের করে রাখি, বা ঠিক আছে ভিপির স্কোয়ারটা করলে কি এটা রুটটা উঠে যাবে, ঠিক আছে, এটা তো রইল। এবার এইখানে আর একটা রিলেশন আমাদের হয়, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা লিখি কিন্তু এনএ, আমরা জানি 1 মোল গ্যাসে যতগুলো হচ্ছে মলিকুল থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এনএ তাকে যদি কে দিয়ে গুণ করো, সেটা হয় তোমার গ্যাস ধ্রুবক যেটা আর আছে সেটা, গ্যাস কনস্ট্যান্টটা, এনএ ইন্টু কে সমান হচ্ছে আর হয়। এই রিলেশনটা কিন্তু আমাদের এখানে লাগে, ঠিক আছে। এনএ ইন্টু কে সমান হচ্ছে আর, এনএ ইন্টু কে সমান যদি আর হয়, এখানে দেখো এবার আমরা কাইনেটিক এনার্জি এখানে বের করি, ঠিক আছে। এই ভিপির ভ্যালুটা ওখানে তো হচ্ছে 3/2 কেটি, 3/2 কেটি হচ্ছে সেই টি এর ভ্যালুটাকে এখান থেকে আমরা বের করে আমরা ওখানে বসিয়ে দেবো, এইটা থেকে টি এর ভ্যালু বের করবো, বের করে ওকে বসাবো, কি হচ্ছে আমরা দেখি। এটাকে যদি স্কোয়ার করে দিই, দুদিককে যদি একটা স্কোয়ার করে দিই এখান থেকে, তাহলে আমরা কি পাচ্ছি, ভিপি স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি 3RT/m। এখান থেকে যদি আমরা টি বের করে রাখি, টি সমান কি বের হচ্ছে, এম ইন্টু ভিপি স্কোয়ার, এম ইন্টু ভিপি স্কোয়ার, টি বের করছি 3R, নিচে আসছে 3R, এটা হচ্ছে টি। সেটা যদি ইকেতে বসিয়ে দিই,
সেটাই তো আমরা বের করতে চাইছি। ই কে কাইনেটিক এনার্জি, ই কে, তাতে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? পাবো 3/2 ইন্টু কে, 3/2 ইন্টু কে ইন্টু এই টার্মটা, তাহলে এম ইন্টু ভিপি স্কোয়ার বাই 3r, 3 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3/2 আর ইন্টু এম বাই সরি এখানে একটা মেজর ভুল হয়ে গেছে, √3RT হয় CRMS এর, আমি 3 বসিয়ে ফেলেছি যেহেতু মোস্ট প্রবাবলি করছি। এগুলো হবে 2RT, ঠিক আছে, এগুলো হবে 2RT। এটা মিস হয়ে ভাবলাম কি একটা ভুল করলাম, এটা 2 হবে, তাহলে এখানে কাটাকাটিটা হবে না, এখানে কাটাকাটিটা হবে না, তাহলে এখানে বসছে 3, এখানে 3/2 কে থাকছে, টি এর ভ্যালুটা এখান থেকে বসাচ্ছি, এম ইন্টু ভিপি স্কোয়ার বাই হচ্ছে 2r, ঠিক আছে। এমটা কাটছে না, 3/2 কে ইন্টু 3/2 কে ইন্টু এম ইন্টু ভিপি স্কোয়ার বাই হচ্ছে কি 2r। এটাকে যদি এবার আমরা সাজাই, দেখো এখান থেকে আমরা এখানে পেয়েছি কি কে বাই আর, এই কে বাই আর এর ভ্যালুটা এখানে আমরা বসাবো, কে বাই আর, কে বাই আর ইকুয়ালস টু দেখো এন এ হচ্ছে এখান থেকে, দেখো এখানে রিলেশনটা আমরা আগে লিখে রেখেছিলাম, কে বাই আর যদি এখান থেকে করো, কে বাই আর এন এটা ওদিকে চলে আসছে, হয়ে যাচ্ছে কি 1/n, সেটাকে আমরা এখানে প্লট করছি কে বাই আরটাতে, তাহলে 3 এর 4 হয়ে যাচ্ছে, এটা 2 মাল্টিপ্লাই হয়ে 4 হয়ে যাচ্ছে, কে বাই আরটা হচ্ছে 1/n, মানে হচ্ছে এম বাই এন এ অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ভিপির স্কোয়ার। এখন এম বাই এন এ, এম কি? এম হচ্ছে তার মলিকুলার ওয়েট, আণবিক ওজন, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করছো। আণবিক ওজনকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করো তাহলে কি হবে? একটা অণুর তোমরা ভর পাবে, অণুর সংখ্যা হচ্ছে এন এ 1 মোলেতে, এবং অণুর তার মোট ভর হচ্ছে এম, তাহলে একটা অণুর ভর কত? এম বাই এন এ। তাহলে এটাকে লিখতে পারি 3/4 ইন্টু স্মল এম, স্মল এম হলো একটি অণুর ভর, ঠিক আছে, ইন্টু ভিপি স্কোয়ার, তাহলে 3/4 ইন্টু এম ইন্টু ভিপি স্কোয়ার। এটাই ছিল 4th অপশানে, দেখো এটা 4th অপশানে ছিল, তাহলে 4th অপশানটাও এখানে হচ্ছে কারেক্ট, তাহলে এখানে 4th অপশানটা হচ্ছে কারেক্ট, তাহলে এখানে কারেক্ট হচ্ছে অপশান ডি, আর অপশান সি কারেক্ট, অপশান এ, অপশান বি হচ্ছে কিন্তু ইনকারেক্ট। চলো এবার আমরা যাবো আজকে আমাদের লাস্ট কোশ্চেন। দেখো আজকে অনেকক্ষণ হয়ে গেল, কোশ্চেনগুলো এখানেও লেন্দি, তো এখানেও দেখো ওই জন্য ইংরাজি ভার্সান আর বাংলা ভার্সান দুটো কিন্তু আলাদা আলাদা স্লাইড আমি করেছি। বলেছে 2 sphere S1 and S2 of masses M1 and M2 respectively collide with each other. Initially S1 is at rest and S2 is moving with velocity along x-axis. After collision S2 has a velocity v/2 in a direction perpendicular to the original direction. The sphere S1 moves after collision. আচ্ছা, S1 স্পিয়ারটারই সব কিছু চেয়েছে, ভেলোসিটি চেয়েছে, তার ম্যাগনিটিউড কত, অ্যাঙ্গেল চেয়েছে, অ্যাঙ্গেলের দুটো ভ্যালু দেওয়া আছে, আর ভেলোসিটি। তাহলে ভেলোসিটি বের করতে হবে S1 স্পিয়ারটার, আর S1 স্পিয়ারটা কোন দিকে যাচ্ছে তার ডিরেকশন বের করতে হবে। বাংলা কোশ্চেন দেখো, M1 এবং M2 ভর সম্পন্ন দুটি গোলক যথাক্রমে S1 ও S2 সংঘর্ষে লিপ্ত হয়। বাংলাটা খুব বাজে দেওয়া আছে, এইখানে একটা কমা ধরতে হবে তোমাদের, ঠিক আছে, সংঘর্ষে লিপ্ত হয় একটা আলাদা। স্পিয়ারগুলোর নাম হচ্ছে S1 S2, স্পিয়ারগুলোর নাম S1 S2, আর মাস হচ্ছে M1 M2, তাদের মধ্যে ধাক্কা লেগেছে, S1 গোলকটা স্থির আছে। দেখো আমরা সাধারণত বইয়েতে করি কি দ্বিতীয়টা স্থির, পিছন থেকে গিয়ে ধাক্কা খাচ্ছে, এখানে দ্বিতীয়টার নাম হচ্ছে S1, S2 পিছন থেকে গিয়ে ধাক্কা মারছে তাকে, লম্ব বরাবর V2 বেগে V/2 বেগে যায়, তাহলে সংঘর্ষের পরে S1 গোলকটি কোন দিকে যাবে আর কত বেগ নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো করার জন্য না এখানেও আমার একটা পেজ লাগবে, এগুলো করার জন্য প্রথমে না তোমাকে বুঝতে হবে যে কেসটা কি হচ্ছে, তার ফিগার একটা ড্র করতে হবে। যতক্ষণ তুমি ফিগার ড্র করতে পারছো না ততক্ষণ তুমি কেসটা বুঝতেই পারবে না যে কেসটা কি হচ্ছে এখানে। তাহলে এখানে কি বলেছে, দুটো স্পিয়ার আছে, দুটো স্পিয়ার যে রয়েছে, দুটো স্পিয়ারের মধ্যে S1টা আছে সামনে এবং তার বেগ হচ্ছে 0। ছবি আঁকি প্রথমে, টোটাল জিনিসটা তো এখানটায় আছে হচ্ছে আমাদের S1 যে স্পিয়ারটা, সেটা একটুখানি নিচে আঁকি কারণ লম্ব দিকে ডিরেকশনটা দেখাতে হবে আমাদের। তো এইখানে আছে S1 স্পিয়ার, S1 স্পিয়ারটার মাস কত, মাস বলেছে M1, ভেলোসিটি কত, ভেলোসিটি নেই, ভেলোসিটি হচ্ছে 0।
S2 স্ফিয়ারটা গিয়ে তাকে ধাক্কা মারছে। মাস কত? মাস হচ্ছে m2, এটা হচ্ছে S2 স্ফিয়ার। তার ভেলোসিটি বলে দেওয়া আছে। তার ভেলোসিটি কত বলা আছে? ভেলোসিটি বলা আছে v। ঠিক আছে, ভেলোসিটি বলা আছে v। এবার এটা হচ্ছে ধাক্কা লাগার আগে, বিফোর কলিশন। আফটার কলিশন কি হয়েছে? আফটার কলিশন বলেছে, ধরো এই দিকে যাচ্ছিল, এটাকে আমি বলছি এক্স অ্যাক্সিস। তো আফটার কলিশন S2 স্পিয়ারটা যাচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। কেন? অ্যাঙ্গেল বলে দিয়েছে কি π/2 অ্যাঙ্গেলে যাচ্ছে। তাহলে S2 স্পিয়ারটা, যেটার মাস হচ্ছে m2, সে তখন যাচ্ছে ওপরের দিকে। ঠিক আছে, কত স্পিডে যাচ্ছে? স্পিডও বলে দেওয়া আছে, স্পিড হচ্ছে v/2, v/2 স্পিডে সে ওপরের দিকে যাচ্ছে। এখন বলেছে m1 স্পিয়ারটা কোন দিকে যাবে। দেখো m1 স্পিয়ার কোন দিকে যেতে হবে m1 স্পিয়ারকে। এখন সমস্ত ভরবেগটাই ছিল এই দিকে, এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আসবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে দারুণ আমাদের একটা ইম্পর্টেন্ট একটা পাওয়ারফুল টুল। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু অলওয়েজ অ্যাপ্লিকেবল, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ কি অস্থিতিস্থাপক হোক, মানে কাইনেমেটিক্সে ধাক্কাধাক্কি হচ্ছে মানে তুমি ধরেই নাও যে 99% কেসে হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম তোমায় ইউজ করতে হবে। তো টোটাল মোমেন্টামটাও ছিল দেখো এক্স অক্ষের দিকে, এখানে এক্স অ্যাক্সিসের দিকে না, এর মোমেন্টাম কিছু ছিল না। এর মোমেন্টাম কত ছিল? এর মোমেন্টাম ছিল হচ্ছে m2v মোমেন্টাম ছিল। তাহলে ইনিশিয়ালি এক্স অ্যাক্সিসের দিকে মোমেন্টাম ছিল m2v, আর ওয়াই অ্যাক্সিসের দিকে অ্যালং ওয়াই অ্যাক্সিস কোনো মোমেন্টাম ছিল না, py হচ্ছে 0। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম যদি এক্স অ্যাক্সিসে বের করি সেটা ছিল m2v, ওয়াই অ্যাক্সিসে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে 0। তাহলে এখানেও তাই থাকতে হবে না, এখানেও ওয়াই অ্যাক্সিসে মোমেন্টাম 0 হতে হবে। এবার m2 তো ওয়াই অ্যাক্সিসে চলে গেছে, তাহলে m1 যদি এই লাইনে যায় তাহলে তো কনজারভেশন অফ মোমেন্টাম ভুল হয়ে যাবে। তাহলে m1 কে না এরকম একটু কোনাকুনি আসতে হবে m1 কে। তাহলে এখানে m1 কি করবে না, m1 এইরকম একটা দিকে আসবে, কোনাকুনি একটা দিকে, দিকটা আমরা জানি না, বের করতে হবে। এর হচ্ছে দুটো তোমরা কম্পোনেন্ট পাবে m1 এর ভেলোসিটির, এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট। ঠিক আছে, আমি ধরছি যে m1 এর ভেলোসিটি হচ্ছে v1, আমরা ধরলাম m1 এর ভেলোসিটি হচ্ছে v1, তার x কম্পোনেন্টটাকে তাহলে ধরছি কি v1x, y কম্পোনেন্টটাকে ধরছি v1y, আর এই অ্যাঙ্গেলটাকে ধরছি, এই অ্যাঙ্গেলটাকে ধরছি থিটা। এখন দেখো মানে m2টা আমি ওপরের দিকে যাচ্ছে লিখেছি, m2 নিচের দিকেও আসতে পারে। কোশ্চেনে বলা আছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরের দিকে যাবে নিচের দিকে যাবে বলেনি। তো আপাতত আমরা ওপরের দিকে m2টা যাচ্ছে সেটা ধরে নিয়েই কিন্তু আমরা অঙ্ক করছি। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে এটার বেগ ধরলাম v1 m1 এর আফটার কলিশন বেগ, x অ্যাক্সিস তার কম্পোনেন্ট হচ্ছে v1x, y অ্যাক্সিসের কম্পোনেন্ট হচ্ছে কি v1y। এবার এই টোটাল জিনিসটা যে আমরা করব না, টোটাল জিনিসটা আমরা করব এবার হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম আমাদের করতে হবে অ্যালং x অ্যাক্সিস আর অ্যালং হচ্ছে y অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখানে, আমরা করব কনজারভেশন অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, হ্যাঁ এর লিখছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং যদি এক্স অ্যাক্সিস করি, এক্স অ্যাক্সিসের দিকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। স্টার্টিংয়ে লিনিয়ার মোমেন্টাম কত ছিল? স্টার্টিংয়ে লিনিয়ার মোমেন্টাম ছিল m2v প্লাস 0। তাহলে টোটাল কলিশনের আগে টোটাল মোমেন্টাম হচ্ছে কি, কলিশনের আগে টোটাল মোমেন্টাম হচ্ছে m2v। আফটার কলিশন অ্যালং এক্স অ্যাক্সিস মোমেন্টাম কি হবে, অ্যালং এক্স অ্যাক্সিস আফটার কলিশন মোমেন্টাম। দেখো এ তো যাচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে তো কোনো মোমেন্টাম নেই, তাহলে এর মোমেন্টাম হচ্ছে 0 প্লাস m1 এর এক্স অ্যাক্সিসের দিকে কি মোমেন্টাম হবে, m1 ইন্টু v1x, m1 ইন্টু v1x। তাহলে v1x এখান থেকে কত বের করতে পারবো, v1x এখান থেকে কি বেরোবে m2v বাই m1। এটা কি, এটা হলো আফটার কলিশন এক্স অ্যাক্সিস বরাবর m1 এর ভেলোসিটি, v1x সমান m2v বাই m1। এবার যদি কনজারভেশন অফ মোমেন্টাম আমরা করি অ্যালং y অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কনজারভেশন অফ মোমেন্টাম আমরা করলাম, আমরা v1x কত পেলাম m2 বাই m1 ইন্টু v। ঠিক আছে,
ওয়াই অ্যাক্সিস বরাবর যদি করি, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো স্টার্টিংয়ে ওখানে যখন আমরা করেছিলাম ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো মুভমেন্ট ছিল না, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ইনিশিয়াল মোমেন্টাম কত? ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে 0, ঠিক আছে? তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে বিফোর কলিশন মোমেন্টাম হচ্ছে 0 ইকুয়ালস টু আফটার কলিশন ওয়াই অ্যাক্সিসের দিকে মোমেন্টাম কত? ওয়াই অ্যাক্সিসের দিকে এর মোমেন্টাম কত? m2 ইন্টু v/2 প্লাস এর মোমেন্টাম কত? m1 এর m1 ইন্টু v1y, m1 ইন্টু v1y। তাহলে v1yটা আমাদের বের করতে হবে। v1y মানে এর ভেলোসিটি, m1 এর ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস। তাহলে v1y কত বের হচ্ছে? মাইনাস এসে গেল একটা, এটা এদিকে যেই আসবে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস m2 বাই m1, m1টা বাই হয়ে যাবে নিচে, ইন্টু কি v/2। তাহলে x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হলো এটা, y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হলো এটা। তাহলে টোটাল ভেলোসিটি কত হবে? কার টোটাল ভেলোসিটি? সেটা হচ্ছে m1 যে স্পিয়ারটা রয়েছে মানে s1 স্পিয়ার, তার টোটাল ভেলোসিটি, ঠিক আছে? s1 এর টোটাল ভেলোসিটি কি হবে? পিথাগোরাস করে দাও, একটা x অ্যাক্সিস একটা y অ্যাক্সিস আছে, তাহলে v1 তার যদি আমরা করি ঠিক আছে, v1 যদি কেউ বের করতে চায় মানে এস স্পিয়ারটার অ্যালং নয়, এস যে স্পিয়ারটা s1 স্পিয়ারটা তার টোটাল ভেলোসিটি, তাহলে এখানে পিথাগোরাস দিয়ে যোগ করতে হবে। তাহলে v1 ইকুয়ালস টু কি হবে? রুট ওভার এই দুটোর স্কোয়ারের যোগ v1x স্কোয়ার প্লাস v1y তার স্কোয়ার। যদি এটা করি মানে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ঠিক আছে? যদি এই স্কোয়ারটা করি, দেখো কিছুটা মুখে মুখে করতে হবে, দেখো m2 বাই m1 ইন্টু ভি, m2 বাই m1 ইন্টু ভি, এটা কমন, তাহলে স্কোয়ার গিয়ে এটা কি রুটের বাইরে চলে আসবে, তাহলে m2 বাই m1 ইন্টু ভি, এটা রুটের বাইরে চলে আসছে। কেন? এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, কমন চলে আসবে। ভিতরে কি থাকবে? এখান থেকে থাকবে এটা কি একটা 1 স্কোয়ার থাকবে, এখানে 1 স্কোয়ার প্লাস এখানে কি থাকবে? হাফ স্কোয়ার। তার মানে কি হয়ে যাবে 1 প্লাস 1/4, 1 প্লাস 1/4 মানে হয়ে যাবে কি 3/4। তাহলে এটা থাকবে কি 1 প্লাস 1/4 মানে হবে 1 প্লাস 1/4 মানে হয়ে যাবে কি 5/4। যদি রুটের বাইরে বের করে দিই 2কে, তাহলে এটা কি হয়ে যাবে m2 বাই m1, ঠিক আছে? ভিটা যেমন আছে থাকলো, ভিটা যেমন আছে থাকলো ইন্টু রুট 5/2, 4 থেকে 2 এলো, তাহলে ভেলোসিটিটা পেয়ে গেছি v ইন্টু রুট 5/2। মনে হচ্ছে এটাই একটা অপশানে ছিল, তো অপশান এতে ছিল, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। অপশান ডিতেও স্পিড ছিল, সেটা ইনকারেক্ট, এতে এটা ছিল, আমার মনে আছে m2 বাই m1 ইন্টু v ইন্টু রুট 5/2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা অ্যান্সার দিতে পারবো অপশান এ হচ্ছে কারেক্ট আর অপশান ডি হচ্ছে ইনকারেক্ট। এবার হচ্ছে ডিরেকশন বের করতে বলেছিল, ডিরেকশন ট্যান থিটাটা, এই যে থিটাটা, ট্যান থিটা মানে কি জানি? লম্ব বাই ভূমি হয়। তাহলে যদি ট্যান থিটা বের করি, এই জায়গাটা করছি আলাদা কালিতে করছি, প্রবলেম কিছু নেই। তাহলে ট্যান থিটা লম্বের দিকে কি আছে? v1y, ভূমির দিকে কি আছে? v1x, v1y বাই v1x। দেখো m2 v বাই m1, m2 v বাই m1 কেটে যাবে, তাহলে কি থাকবে? মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস হাফ, তার মানে থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স মাইনাস হাফ। তাহলে আমাদের এইটা বেরোলো একটা অ্যান্সার যেটা বক্স করে দিলাম, আর এই জায়গাটা বেরিয়েছে আর একটা অ্যান্সার। ভেলোসিটি বেরিয়েছে m2 বাই m1 ইন্টু ভি রুট 5/2, থিটা বেরিয়েছে ট্যান ইনভার্স মাইনাস হাফ। এবার দেখো যে s2 স্পিয়ারটা উপরের দিকে যাবে কি নিচের দিকে যাবে কিন্তু বলেনি। s2 স্পিয়ারটা ইনিশিয়াল ডিরেকশনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা বলেছে। s2 স্পিয়ার একটা পসিবিলিটি আছে, s2 স্পিয়ার নিচের দিকে আসবে। s2 স্পিয়ারটা যদি নিচের দিকে মুভ করে তখন m1 স্পিয়ারটা কি হতো? উপরের দিকে যেত, তখন থিটাটা পজিটিভ বেরোতো, এটা প্লাস হাফ বেরোতো। তার মানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মাইনাস হাফও হতে পারে, আবার থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স প্লাস হাফও হতে পারে। তাহলে এই দুটো আমাদের উত্তর বেরোলো। অপশানটা আমরা একটু দেখে নিই, চলো অপশানটা এখানে দেখে নিই। এই দেখো এই উত্তরটি আমাদের বেরিয়েছে অপশান এ, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট, অপশান ডি হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে? অপশান এ কারেক্ট, অপশান ডি ইনকারেক্ট। আমি এখানে একটু
দাগ দিই তবে বুঝতে পারবে তোমরা। দাঁড়াও, এটা নিয়ে চলে আসি এখানে, এটা রেড কালার করে দিই, রেড কালারে কাটতে ভালো লাগে। তো অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, অপশান বি হচ্ছে ইনকারেক্ট, অপশান সি হচ্ছে কারেক্ট, অপশান ডি হচ্ছে ইনকারেক্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ আর অপশান সি। তাহলে তোমাদের যেমন আমি কথা দিয়েছিলাম 2025 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টোটাল আমি সলভ করে দিলাম। আচ্ছা, এটা প্রথমবার তুমি যখন একটা অঙ্ক সলভ করবে, আমি একটু অ্যাপ্রোচটা বলে দিই। অনেক সময় হতে পারে যে থিওরিটা তুমি বুঝতে পারছো না, আমি পড়াচ্ছি কিন্তু তুমি বুঝতে পারছো না, তোমার মনে হবে আরে এটা তো কি শক্ত, মানে এটা স্যার করে ফেলছেন কিন্তু আমরা তো পারছি না। ব্যাপারটা এরকম নয়, ওই জায়গায় না তোমার থিওরিতে কিছু ল্যাগ আছে, সেই জন্য তোমার এই প্রবলেমটা হচ্ছে। যখন আমি সেই অঙ্কটা করবো তুমি আইডেন্টিফাই করো যে এটা কোন চ্যাপ্টারের থেকে স্যার পড়াচ্ছেন, সেই চ্যাপ্টারের সেই কন্টেন্টটা তোমরা একটু পড়ে নাও, যে 3-4 পাতা 5 পাতা একটু তোমরা পড়ে নাও। প্রয়োজন হলে বইয়ের 2-4টে এক্সাম্পল তোমরা দেখে নাও, দেখে নিয়ে তুমি ব্যাকে আবার এসো এই ভিডিওতে, আবার ব্যাকে সেটা চালিয়ে দেখো, তখন দেখবে কিন্তু তোমরা বুঝতে পারবে। এমসিকিউ সলভ করার মধ্যে কোনো ম্যাজিক নেই, না কোনো ম্যাজিক ফর্মুলা আছে, না কোনো ম্যাজিক কোনো কিছু রয়েছে। এটা মেন যেটা লুকিয়ে আছে এখানে, টোটাল সিলেবাসটায় থ্রু আউট তোমার গ্রিপের মধ্যে আছে কিনা, টোটাল সিলেবাসটা তুমি বোঝো কিনা সেটা ইম্পর্টেন্ট, সব ফর্মুলাগুলো তুমি জানো কিনা। সেই জন্য তোমরা কি হবে, তোমরা 11 এখন রিভাইজ দাও, যেহেতু কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, তো 11টা রিভাইজ করা শুরু করে দাও। এবং রিভাইজ করতে করতে যে ফর্মুলাগুলো পাবে সেটা একটা খাতা বানাও, ফর্মুলাগুলো সেখানে লিখবে, ফর্মুলাগুলো আর ইউনিটগুলো। এবং তার সঙ্গে সঙ্গে কি এমসিকিউ আমাদের করতে গেলে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। তুমি যদি এমন হয় যে শুধু থিওরির বইটাই পড়ছো, কোনো এমসিকিউ তুমি প্র্যাকটিস করছো না, তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারবে না, বা তোমার স্পিড ভীষণ কমে যাবে, চিন্তা ভাবনাই আসবে না, ওই অঙ্কটা যে কীভাবে করবো সেই আইডিয়াটাই তোমার মাথায় আসবে না। সেই জন্য এমসিকিউ সলভ করার প্রধান যে টেকনিক সেটা হচ্ছে প্রথম থিওরি তুমি ভালো করে পড়ো বইয়েতে, থিওরি পড়ে কয়েকটা তুমি এক্সাম্পল দেখো, আইডিয়াগুলো সেখান থেকে তোমরা পাবে, তারপর তুমি নিজের হাতে প্রচুর এমসিকিউ সলভ করো, তাহলেই আশা করছি তোমরা কিন্তু জয়েন্ট ভালো দিতে পারবে। তো 2025 সালের কোশ্চেন আমি সলভ করে দিলাম, এরপরে আমি 2024 সালের কোশ্চেনও সলভ করব, এবং নিটের 2025 নিটেরও একটা সেকশন আমি স্টার্ট করব, নিটের আমি প্রশ্নগুলো সলভ করতে থাকবো, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রশ্নগুলো সলভ করতে থাকবো। আমি করব কি রিসেন্ট জাস্ট পাস্ট ইয়ার থেকে পিছন দিকে যাব, 25 সলভ হয়ে গেল, এরপরে আমরা 24 করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবে, পজিটিভ নেগেটিভ সমস্ত রেসপন্স কিন্তু তোমরা কমেন্টে লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে কি তোমাদের অসুবিধাটা হচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের জন্য বেস্ট অফ লাক, টাটা।